আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আহ, নতুন একটা অধ্যায়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। সো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমার ইকোনমিক্স সেকেন্ড পেপারের অধ্যায় নাম্বার 4 এবং এই চতুর্থ অধ্যায়ে আজকে আমরা চেষ্টা করব মোটামুটি এই চ্যাপ্টারের পড়াশোনাগুলো শেষ করে দিতে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমাদের এই ক্লাসে তোমাদের সবার সহযোগিতা অবশ্যই কাম্য। সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও অ্যান্ড আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসে আগাই। তোমরা বই খাতা নিয়ে আস্তে আস্তে রেডি হও। আশা করি তোমরা পূর্বের লেকচারগুলা খুব সুন্দর মতো করতেছো। আমি তোমাদের প্রতি এই আশা ব্যক্ত রাখলাম অ্যান্ড কথা না বাড়িয়ে চলে যাই আজকের পড়াশোনাতে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় অনেক বেশি সুন্দর আছো। ঠিক আছে? তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের এই চ্যাপ্টারটাতে। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। বললাম কি, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এই তিনটে চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো, অর্থাৎ এই তিনটে টপিকস এর উপর তোমাদেরকে আজকে কথা বলবো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার পরিমাপ কি। আর জনসংখ্যা কি? জনসংখ্যা হলো একটা দেশের স্থায়ী নাগরিক যাদের নির্দিষ্ট রাষ্ট্রের অধিভুক্ত স্বাধীনতা আছে, তাদেরকে আমরা কি বলি? নাগরিক বা জনসংখ্যা বলে থাকি। এখন জনসংখ্যার পরিমাপটা কি, কখন জনসংখ্যার পরিমাপ করা হয়, ঠিক আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু জানবো। আসো আমরা একটু স্লাইডে পড়ে দেখি। এটি নির্দিষ্ট অঞ্চলে যে সংখ্যক লোক বসবাস করে, বলছে কি অঞ্চলটা হইতে হবে ফিক্সড, এন্ড যে সংখ্যক লোক বসবাস করে তন্মধ্যে কতজন পুরুষ, কতজন নারী এবং তাদের বয়স কাঠামো কি, কতজন জন্ম ও মৃত্যুবরণ করেছে ইত্যাদির পরিমাপকে বোঝানো হয়। ভাইয়া আমি বলি, একটা নির্দিষ্ট অঞ্চলে, অঞ্চলটা হইতে হবে নির্দিষ্ট, ওই নির্দিষ্ট অঞ্চলে যে সংখ্যক জনসংখ্যা বা লোক বসবাস করে তাদের মধ্যে কতজন পুরুষ, কতজন নারী, কতজন মৃত্যুবরণ করতেছে, কতজন জন্মগ্রহণ করতেছে, এই সব কিছুর পরিমাপকে আমরা কি বলবো ভাইয়া? এই সব কিছুর পরিমাপকে আমরা বলবো জনসংখ্যার পরিমাপ। এখানে বইয়ের টেক্সট বইয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, অন্যান্য বইয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। আমরা যতটুকু দরকার ঠিক ততটুকু শিখবো, এর থেকে বেশি শিখবো না। এরপর আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা পরিমাপ বিভিন্ন পদ্ধতিতে করা হয়, যেমন প্রত্যক্ষ গণনা, পরোক্ষ গণনা, প্রকৃত গণনা এবং বৈধ গণনা। এখন আসো ভাইয়া, প্রত্যক্ষ কি, পরোক্ষ কি এবং প্রকৃত গণনা কি এবং বৈধ গণনা কি? যেটা প্রত্যক্ষ, আমরা জানি সাধারণত প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি। সো প্রত্যক্ষ গণনা মানে এটাকে আমরা বলবো সরাসরি গণনা করা বা বাড়ি বাড়ি গিয়ে গণনা করা। কোথায়? বাড়ি বাড়ি গিয়ে। এরপর আসে ভাইয়া পরোক্ষ গণনা, যেটা পরোক্ষ মানে সরাসরি না কিন্তু অন্যজনের মাধ্যমে করানো। তাহলে কিরকম? যেমন সংবাদপত্রের মাধ্যমে করতে পারি, ডাকযোগের মাধ্যমে করতে পারে ইত্যাদি, যেটা তুমি নিজে গিয়ে করবা না, অন্যজনকে দিয়ে করাবা। আর প্রকৃত গণনা, যেটা বর্তমান ঠিকানায় গিয়ে, ওই মানুষটা যে জায়গায় বসবাস করে তার বর্তমান ঠিকানাতে গিয়ে কি করা? গণনা করা। বুঝতে পারছো? আর যেটা বৈধ গণনা, সেটাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী ঠিকানায় গিয়ে, তার ফিক্সড স্থায়ী ঠিকানায় গিয়ে গণনা করা। গণনা করা। এখন স্যার আপনার একটা খুব সুন্দর প্রশ্ন আসতে পারে মাথার মধ্যে, স্যার প্রকৃত গণনা এবং বৈধ গণনার মধ্যে আমার একটু পেঁচাল লাগতেছে। কিরকম? একটা বর্তমান বললেন আর একটা বললেন স্থানীয়। ভাইয়া মানুষ, আমি আমার মনে করো জন্মস্থান হচ্ছে বাঁশখালীর চট্টগ্রামে, তোমার জন্মস্থান ধরো পটিয়াতে, কারো জন্মস্থান আউট ডিস্ট্রিক্টে, বাট তুমি বর্তমানে আসো কোথায়? চিটাগাং শহরের চকবাজারে, বহরদারহাটে, এক একজন এক এক জায়গায় বসবাস করতেছো। বর্তমানে যে জায়গায় আসছো সেটা বর্তমান ঠিকানা, আর যেখানে তুমি জন্মগ্রহণ করেছো সেটা তোমার কি ঠিকানা ভাইয়া? স্থায়ী ঠিকানা। ঠিক আছে? আসো এবার আমরা কিছু জিনিস জানবো, যেটা হচ্ছে আমাদের স্থূল জন্মহার বা তোমার আমরা আরো বলতে পারি স্থূল মৃত্যু হার এবং
তারপর আরো আসছে তোমার স্বাভাবিক বৃদ্ধি হার, জনসংখ্যার বৃদ্ধি হার, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার ঘনত্ব। আমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে একটা সৃজনশীল মাস্ট বি আসবে, এটা একদম ধরে রাখতে পারো, একটা সৃজনশীল আসবে, এটা 100%। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার কি লেখা আছে, অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার। এখন এই অশোধিত জন্মহারকে আমরা বলবো, এটাকে ইংলিশে বলা হয় ক্রুড বার্থ রেট। বললাম কি, ক্রুড বার্থ রেট, অর্থাৎ সংক্ষেপে যদি আমি এটাকে বলি, এটাকে যদি আমি সংক্ষেপে বলি সিবিআর, এই সিবিআর দিয়ে সূত্র আসবে, আমরা সেই সূত্র নিয়ে একটু আলোচনা করব। দেখো বলা হচ্ছে অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার, যেটাকে আমরা বলতেছি কি ক্রুড বার্থ রেট ইংরেজিতে, ক্রুথের সি, বার্থের বি এন্ড রেটের আর দিয়ে এটাকে প্রমাণ করা হবে। তো দেখো বলা হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে তালিকাভুক্ত, তাহলে বলা হয়েছে কি, এখানে একটা জিনিস বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময়ে তালিকাভুক্ত, ভাইয়া বলছে কি তালিকাভুক্ত মোট জীবিত জন্মহার। তাহলে বলছে কি, যেহেতু এখানে আমাদেরকে জন্মহার বলছে, তার মানে এখানে কি হবে, জীবিত হবে না। তাহলে মোট জীবিত জন্মহার ও ওই নির্দিষ্ট বছরের মোট জনসংখ্যার অনুপাতকে স্থূল জন্মহার বলে। যখন অনুপাত দেখবা সেখানে বুঝবা তোমাকে ভাগ করা বলা হয়েছে, অর্থাৎ তোমার নির্দিষ্ট জায়গার মধ্যে যে পরিমাণ মোট জীবিত জন্মহার রয়েছে, মোট জীবিত জন্মহার রয়েছে, ধরো আমি মোট জীবিত জন্মহারকে ধরলাম বি এবং মোট জনসংখ্যাকে কি ধরলাম পি, অর্থাৎ এই বি ডিভাইডেড বাই পি কে আমরা কি বলবো, স্থূল জন্মহার বলবো। আবার বোঝাচ্ছি, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যে পরিমাণ কি হয়েছে মোট জীবিত জন্মহার, অর্থাৎ যে পরিমাণ জন্মহার মোট জীবিত জন্মহার রয়েছে এবং ওই নির্দিষ্ট বছরের যত পরিমাণ মোট জনসংখ্যা রয়েছে তাদের অনুপাতকে আমরা কি বলবো, ক্রুড বার্থ রেট অথবা সিবিআর বা স্থূল জন্মহার। এখন আসো এই স্থূল জন্মহার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো দেখো তাহলে এই সূত্রটা, এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে সিবিআর ইকুয়াল, আমি একটা মিনিট, হ্যাঁ দেখো, সিবিআর ইকুয়াল সামেশন বি ডিভাইডেড বাই সামেশন পি ইন্টু 1000, ইন্টু কত, ইন্টু 1000। এটা হচ্ছে স্থূল জন্মহার বের করার সূত্র। এখন আসো ভাইয়া স্থূল জন্মহার বের করার সূত্রটা আমরা একটু জেনে নিই আর বিস্তারিত। এই সামেশন, এটাকে বলবা সামেশন, এটাকে কি বলবা, এটাকে বলবা হচ্ছে তোমার সামেশন, এটাকে কি বলবো ভাইয়া, সামেশন, এটাকে বলবা সামেশন, এটাকে কি বলবা, সামেশন বলবা। এন্ড এই যে বি দেখতেছো, সেটা হচ্ছে তোমার বর্ণ, জন্মগ্রহণ করা। বি মানে কি, বর্ণ, বর্ণ মানে আমরা কি জানি, জন্মগ্রহণ করা। সুতরাং এই বর্ণের বি হচ্ছে এটা, অর্থাৎ মোট জীবিত জন্মহার, এবং বলছে কি মোট জনসংখ্যার। তাহলে মোট জীবিত জন্মহার আর মোট জনসংখ্যা, আসো তাহলে মোট জনসংখ্যাকে আমরা পি দিয়ে কি বলবো, পপুলেশন, পপুলেশন, এই পপুলেশনের পি, বর্ণের বি, সামেশনটা তো আসবেই। সো এই সূত্র দ্বারা আমরা সবসময় কি করব, স্থূল জন্মহারটা বের করব। এখন আসো তোমাদেরকে আরেকটু ডিটেইলসে পড়াই। এই সামেশন বি মানে মোট জীবিত জন্মহার কি, মোট জীবিত জন্মহার, এন্ড সামেশন ফি মানে হচ্ছে মোট জনসংখ্যা। কি বললাম, মোট জনসংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছ সামেশন বি কি, সামেশন ফি কি, সামেশন জিনিসটা কি, এন্ড কোনটা দ্বারা কি বোঝায়। আশা করি আমরা এতটুকু ইন ডিটেইলসে বুঝতে পারছি। এবার চলো আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে, আসো আমরা একটা ম্যাথ করব, আমরা একটা সুন্দর করে ম্যাথ করব। আমরা এগুলো মুছে দিই, আমরা একটা, তোমরা কি আগে ক্যামেরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ এখন ঠিক আছে না, আই থিঙ্ক। সো আসো আমরা যেটা তোমাদেরকে পড়াবো ইন ডিটেইলসে, একটা ম্যাথ করব আমরা এই ক্রুড বার্থ রেট দিয়ে। সেই ম্যাথটা করলে আশা করি তোমাদের ইনফরমেশন গুলো আরো সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে। আমি এতটুকু মুছে দিচ্ছি, তোমরা আশা করি এগুলো লিখে ফেলেছো। সো আসো আমরা একটা ম্যাথ করব,
আমাদের এগুলো লাগতেছে না, সূত্রটা থাকলে হয়েছে। সূত্রটা রেখে আমরা ম্যাথ করব। দেখো আমরা এই সূত্রটা রেখে ম্যাথ করবো, এতটুকু নিচে লিখে থাক। কেমন? উপরে এগুলো তো আশা করি তোমরা লিখে ফেলছো। তো আসো আমরা একটা প্রশ্ন লিখি, আমরা একটা প্রশ্ন দেখি। একটা প্রশ্ন দিচ্ছে, মনে করি 2020 সালে বাংলাদেশ, লিখো, মনে করি 2025 সালে, আমি বিডি দিয়ে বাংলাদেশ লিখতেছি যাতে প্রশ্নটা শর্টকাট হয়। বিডিতে বাংলাদেশে কত দিচ্ছে এটা, একক দশক শতক হাজার অর্জুন লক্ষ নিযুত, 20 লক্ষ শতক হাজার। তাহলে দেখো তো 20 লক্ষ কি দিছে ভাইয়া, 20 লক্ষ হচ্ছে জন্মহার, 20 লক্ষ কি জন্মহার, জন্মহার। এবং ওই দেশের মোট জনসংখ্যা, অর্থাৎ এটা দিতে পারো জন্মহার না দিয়ে, আমি একটু প্রশ্নটা লিখি, প্রশ্নটা দেখে লিখতে হবে। শিশু জন্ম লাভ করে, শিশু জন্ম লাভ করে। এখন শিশু জন্ম লাভ করে আমাদের কত, 20 লক্ষ। একক দশক শতক হাজার অর্জুত নিযুত লক্ষ, তাহলে বলছি কত, দেখো একক দশক শতক হাজার অর্জুত হাজার লক্ষ নিযুত, ঠিক আছে। তাই প্রায় 20 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। এবং দেখো তারপর দিচ্ছে, এবং উক্ত বছরের মোট জনসংখ্যা, উক্ত বছরের মোট জনসংখ্যা 16 কোটি। আমরা একটা ক্যালকুলেটরটা নিই, কাইন্ডলি ক্যালকুলেটরটা নিয়ে একটু ওয়েট করো। তোমরা ওদিকে বোর্ডে হোয়াইট বোর্ডে তাকাই থাকো, তোমাদের কাজ হচ্ছে এতটুকু। আজকে ক্লাসটা একটু ম্যাথমেটিক্যাল ক্লাস, সম্বন্ধে করতে হবে। দেখো তাহলে বলছে ওই বছরের মোট জনসংখ্যা কত ভাইয়া, 16 কোটি। এখন আমাদের কি বলা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছরে কত, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত, প্রতি হাজারে কত। এতটুকু মনে করো তোমাকে পরীক্ষায় দিয়ে আছে, প্রশ্নের উদ্দীপকটা দিয়ে আছে। এখন তোমাকে বলছে প্রতি হারে জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে কত। মাথায় রাখতে হবে প্রথমে আমাদের ইনফরমেশন গুলো ঠিকঠাক দিয়ে আছে কিনা আমরা একটু চেক করে নিব। আমাদের ইনফরমেশন ঠিকঠাক থাকলে দেন আমাদের টেনশন করতে হবে না। দেখো প্রথমে তো জন্ম লাভ করে কত, 20 লাখ, এবং উক্ত বছরে জনসংখ্যা কত, 16 কোটি। বলছে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত, তাহলে প্রতি হাজার যেখানে দেখবা ফিক্সড ধরে নিবা, কনস্ট্যান্ট এটা হচ্ছে 1000। তাহলে আমরা তিনটা ইনফরমেশন দরকার, এই তিনটা ইনফরমেশন আমরা পেয়ে গেছি। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি না, সিবিআর সমান আমরা কি জানি, উই নো, দাঁড়ান উই নো, আমরা জানি সিবিআর ইকুয়াল সামেশন বি ডিভাইডেড বাই সামেশন পি ইন্টু 1000। কেন ভাই এই সূত্রটা লিখলাম, কারণ আমাকে বলছে কত, একটা জনসংখ্যা দিয়ে আছে এবং মোট জনসংখ্যা দিয়ে আছে, জন্মহারটাও দিয়েছে, মোট জনসংখ্যা দিয়েছে, এবং আমাকে প্রশ্ন বলে দিয়েছে প্রতি হাজারে কত। তাহলে সুতরাং আমি সূত্রটা বসাবো। এখন আসো, মোট জন্মগ্রহণ করছে কত, টান দাও, মোট জন্মগ্রহণ করছে 20,000, এরপর ইন্টু 1000 ইন্টু 16 কোটি। তাহলে দেখো 6 7 8, একক দশক শতক হাজার অর্জুত লক্ষ নিযুত কোটি। আমি কি বেশি লিখে ফেলছি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10, ওয়েট, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8। এই যে এখন ঠিক আছে, 16 কোটি, একক দশক শতক হাজার অর্জুত লক্ষ নিযুত কোটি। দেখো তাহলে বলছে কত, 16 কোটি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এরপর দেখো তাহলে আমাকে এই পরিমাণ জিনিসটা বের করতে হবে। এখন দেখো
আমাকে এই পরিমাণ মানটা বের করতে হবে। ক্যালকুলেটর নাও, সবাই হাতে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে দেখো এখানে একটা পার্সেন্টেজ বের হবে যেটা হচ্ছে 12.5 জন। এখন ভাইয়া তুমি আমাকে আগে বলো তুমি ম্যাথটা বুঝতে পারছো কিনা, ধরতে পারছো কিনা বলো ম্যাথটা। দেখো প্রথমত আমি জন্মহারটা বর্ণটা এদিকে লিখলাম, এটা হচ্ছে আমার সামেশন ভি, এটা হচ্ছে আমার সামেশন পি, এটা হচ্ছে আমার 1000। তাহলে আমি যে সূত্রগুলো বসাইলাম আমার ম্যাথটা কি কমপ্লিট হয়ে গেছে, ম্যাথটা কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে। বলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। দেখো এটা হচ্ছে ওই বছরের প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার কত, 12.5 জন। ঠিক আছে, এরপর আসো, তাহলে আমরা জন্মহারটা বুঝে গেছি, এখন আমরা দেখবো মৃত্যু হার। ঠিক আছে, এটা তুলে ফেলো। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব, সো অনেকগুলো ম্যাথ সলভ করব এখানে। আসো, এরপর আমরা দেখতে পাচ্ছি বইয়ে, টেক্সট বইয়ে যেটা লেখা আছে অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার। লিখো অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার। অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার। অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার। প্রথমত মৃত্যুহার জিনিসটা কি, প্রথমত আমাদেরকে জানতে হবে এই মৃত্যুহার জিনিসটা কি। এটা হচ্ছে প্রতি বছরে যে পরিমাণ জনসংখ্যা মৃত্যুবরণ করে সেটাকে আমরা কি বলবো, মৃত্যুহার বলবো। ঠিক আছে, দেখো প্রতি হাজারে প্রতি বছর প্রতি হাজারে লিখে পেল, প্রতি বছর প্রতি হাজারে যে পরিমাণ লোক মৃত্যুবরণ করে তাকে স্থূল মৃত্যুহার বলে। তাকে কি বলে ভাইয়া, স্থূল মৃত্যুহার বলে। দেখো এইটুক লিখে পেলো, এইটুক লিখে পেলো। ঠিক আছে, এরপর এই স্থূল মৃত্যুহারের যে সূত্রটা আমরা দেখতে পাই, এটাকে আমরা অশোধিত মৃত্যুহারকে আমরা বলবো সিডিআর। এটাকে আমরা কি বলবো সংক্ষেপে, সিডিআর। এবং কেন আমরা সিডিআর বললাম, অর্থাৎ সিডিআর মিন, দেখো সিডিআর মিন ক্রুড, কি বললাম, ক্রুড ডেথ রেট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার। এখন এই ক্রুড ডেথ রেটের সূত্রটা কি, আসো সূত্রটা যদি আমরা দেখি, সিডিআর ইকুয়াল সামেশন ডেথ ডিভাইডেড বাই সামেশন পপুলেশন ইনটু 1000। এটা হচ্ছে তোমার কিসের, স্থূল মৃত্যুহার বা অশোধিত মৃত্যুহারের সূত্র। এখন আসো এই পাশে আসুন, সামেশন এটাকে আমরা চিনি। এরপর দেখো সামেশন ডি মানে ডেথ, ডি মানে কি ডেথ, পি মানে পপুলেশন। সো তোমরা আশা করি এই সূত্রটা বুঝতে পেরেছো যে কিভাবে ক্রুড বা ডেথ রেট, এই যে ক্রুড ডেথ রেটের বের করবা সেটা তোমরা বুঝতে পেরেছো। এখানে সামেশন ডি বলতে বুঝায়, সামেশন ডি বলতে এখানে তোমাকে বুঝায় নির্দিষ্ট বছরে মোট মৃত্যুবরণ, এবং সামেশন ডি বলতে যায়, দেখো সামেশন ডি বলতে বোঝায় নির্দিষ্ট বছরে মোট মৃত্যুবরণ। বছরে মোট মৃত্যুবরণ। ঠিক আছে, এন্ড সামেশন পি বলতে কি বোঝায় ভাইয়া, সামেশন পি বলতে বোঝায় ওই বছরের মোট জনসংখ্যা, কি নির্দিষ্ট বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা, নির্দিষ্ট বছরের
মধ্য সময়ের মোট জনসংখ্যা। ঠিক আছে, এতটুকু আমরা জানলাম, এতটুকু আমরা বুঝতে পারলাম সামেশন ডি দ্বারা কি বোঝায়, সামেশন পি দ্বারা কি বোঝায়। তোমরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? হ্যাঁ, খুব সুন্দর মতো দেখতে পাচ্ছ আশা করি। তো দেখো, বললাম কি, এই যে সামেশন ডি বলতে মোট বছরের মৃত্যুবরণ এবং পি বলতে মধ্য সময়ের মোট জনসংখ্যা, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবং সিডি আর কি সেটাও আমরা বুঝতে পারলাম। এখন আসো, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব, এটা দিয়ে আমরা একটা কি করব, ম্যাথ করব। এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব। প্রশ্নটা আমরা একটু একবার দেখি, প্রশ্নের মধ্যে কি দিছে। মনে করো 2016 সালে 16 লক্ষ মানুষ মৃত্যুবরণ করলো। কয় লক্ষ? 16 লক্ষ মানুষ মৃত্যুবরণ করলো। কথাগুলো মাথায় ঢোকাও। এবং ওই বছরের মোট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা আমরা ধরলাম 20 কোটি। কত? 20 কোটি। ঠিক আছে, এখন আমাকে বললো ওই বছরের প্রতি হাজারে ওই বছরের প্রতি হাজারে কত, প্রতি বছরে প্রতি হাজারে হাজারে স্থলে মৃত্যু হার কত। বললো কি, ওই বছরে প্রতি হাজারে স্থল মৃত্যু হার কত। ঠিক আছে, এতটুকু আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে, এতটুকু মনে করে আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে। এখন আসো আমরা ইনফরমেশন গুলো একটু ধরে নিই, সূত্র অনুযায়ী ইনফরমেশন গুলো একটু ধরে নিই। দেখো, এখন আমাদের 2016 সালে মোট মানুষ মৃত্যুবরণ করছে কত? 16 লাখ। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সামেশন ডি দ্বারা। এরপর ওই বছরের মোট জনসংখ্যা কত? 20 কোটি, যেটাকে আমরা কি বলবো? সামেশন পি, পপুলেশন। এবং আমাকে বের করতে বলছে কত? প্রতি হাজারে। তাহলে প্রতি হাজারে কত? 1000। ভাই এই যেখানে যদি প্রতি লাখে দেয় ইন্টু 1 লাখ, প্রতি কোটিতে কত সেটাও বের করবা, প্রতি শতে কত বললে সেটাও বের করবা, সব শুধু মানটা পরিবর্তন করবে। শতে বললে 100, লাখে বললে 1000, বললে 1000, 10,000 বললে 10,000, লাখে বললে লাখে, 10 কোটি বলে 10 কোটি, যেটা বলে প্রশ্নে সেটাই। তাহলে আসে এবার আমরা সূত্রটা একটু দেখি। আমরা জানি কি সিডিআর ইকুয়াল, আসো আমরা জানি কি উই নো CDR equal summation D divided by summation P into কত বললাম ভাইয়া? summation D divided by P into 1000, প্রতি হাজার যেহেতু বের করতে বলছে। তাহলে আসো আমাদের এখানের মানটা কত? সামেশন ডি এর মান কত? 16 লক্ষ। কারণ মারা গেছে 16 লাখ। কত মারা গেছে ভাইয়া? 16 লাখ। তাহলে আমি জাস্ট শর্টকাট লিখতেছি 16 লক্ষ। এরপর দেখো, ওই প্রতি হাজারের মোট স্থলে মৃত্যুবরণ করে কত? 20 কোটি। কত? 20 কোটি ইন্টু কত? 1000। তাহলে আনসার যেটা আসে বক্সে সেটাই হচ্ছে কি আনসার। বের করতে পারবা না, বাকিগুলো তোমরা বের করতে পারবা না। তোমাদেরকে কি ক্রুড ডেথ রেট এবং ক্রুড বার্থ রেট এই দুটো জিনিস ক্লিয়ার করাইতে পারলাম কিনা দেখো। তুমি না বুঝতে আমাকে বলো। সামেশন ডি মানে কি, পি মানে কি, কোনটা দ্বারা কি বোঝায়, এন্ড কিভাবে তুমি ম্যাথটা করবা আমি সেটাও সলভ করে দেখাইলাম। এবার আমরা চলে যাব হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি হারে চলে যাব। কোথায় চলে যাব? স্বাভাবিক বৃদ্ধি হার। আমি এতটুকু রেখে দিই, কেমন? প্রশ্নটা রেখে দিই, কারণ প্রশ্ন আমাদের লাগবে, প্রশ্ন বারবার বুঝতে পারবো না। প্রশ্নটা রেখে জাস্ট প্রশ্নের কাঠামোটা চেঞ্জ করলে হবে, বাকি সবকিছু ঠিক থাকবে স্লাইডে। আচ্ছা, এটা আমার সাথে একটু একটু পরিশ্রম করতে হবে তোমাদেরকে। আচ্ছা, একটু পড়াশোনা করবো আমরা ইনশাল্লাহ। ম্যাথমেটিক্যাল আমরা এখন থেকে যতটুকু আগাবো বেশিরভাগ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার সামনে ওয়েট করতেছে, থিওরিটিক্যাল চ্যাপ্টার মোটামুটি শেষ। সো এই চ্যাপ্টার থেকে ধরতে পারো তোমাদের ম্যাথমেটিক্যাল মোটামুটি শুরু। ঠিক আছে, এতদিন আমরা থিওরিটিক্যাল গুলো পড়ছি, সো এগুলো আমরা একটু মুছে দিয়ে দিক থেকে। একটু আমরা মুছে দিই।
থাক, এতটুক থাক, আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু রেখেছি। তাহলে আসো, আমাদেরকে বলছে কি স্বাভাবিক বৃদ্ধির হার, অর্থাৎ যখন স্বাভাবিক বৃদ্ধির হার বলবে যখন কি বলবে স্বাভাবিক বৃদ্ধির হার। এখন এই স্বাভাবিক বৃদ্ধির হার মানেটা কি? আমরা এখানে স্বাভাবিক বলতে কি বুঝি? স্বাভাবিক বলতে বুঝি না নরমাল। নরমাল কি বলছে? বৃদ্ধি মানে কি? গ্রোথ। বৃদ্ধি মানে কি? গ্রোথ। হার মানে কি? রেট। তোমরা তো উপরে স্লাইডে দেখতে পাচ্ছ না মেবি, আই থিংক। হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছ না? আমি লিখে দিচ্ছি একটু, এগুলো আমি নিচে লিখে দিচ্ছি, দেখো। বললাম কি স্বাভাবিক মানে কি? নরমাল। বৃদ্ধি মানে কি? গ্রোথ। এন্ড হার মানে কি? রেট। তাহলে আমরা একসাথে কি পাই? নরমাল গ্রোথ রেট তথা কি পাই? এনজিআর। তথা আমরা কি পাই? এনজিআর। এখন এই এনজিআর আমরা কিভাবে বের করে? দেখো, এই এনজিআর বের করার নিয়মটা আমাদেরকে জানতে হবে। এনজিআর কি জিনিস সেটা আমাদেরকে মানতে হবে। দেখো, লিখো, কোন জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যকে এনজিআর বলা হয়। লিখো, বললাম কি কোন জনসংখ্যার জন্মহার এবং মৃত্যু হারের পার্থক্যকে আমরা কি বলবো? পার্থক্যকে এনজিআর বলবো। এনজিআর বলবো। ভাইয়া, বললাম কি কোন জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যকে আমরা কি বলবো বলছি? স্বাভাবিক বৃদ্ধির হার বলছি। এখন আসো, এই স্বাভাবিক জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যটা আমরা কিভাবে বের করব? সূত্রটা কি? আমার সাথে সাথে লিখো, এনজিআর ইকুয়াল, আমাকে বের করতে বলছে, প্রশ্নের মধ্যে কি বলে দিয়েছে? সূত্র আমরা আবিষ্কার করব। দেখো, জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্য। তাহলে লিখো, জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই 1000 ইন্টু 1000। এটা হচ্ছে জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই 1000 ইন্টু 1000। কিসের সূত্র? স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি হারের, স্বাভাবিক বৃদ্ধির হারের, স্বাভাবিক জনসংখ্যা মৃত্যুর হারের, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি হারের সূত্র তথা এনজিআর এর সূত্র। সো আমরা সূত্রটা আগে বুঝতে পারছি কিনা বলো? এই সূত্রটা আমরা আগে বুঝতে পারছো কিনা বলো? এই সূত্রটা তোমরা আগে বুঝতে পারছো কিনা বলো? এটা যদি বুঝতে পারো, এখন আসো, এখানে জন্মহার এবং মৃত্যু হার সেটাকে আমরা কিভাবে দেখব? একটা প্রশ্ন সলভ করি আমরা। আসো, একটা প্রশ্ন সলভ করি। আমরা এগুলো সব মুছে দিই, একটা সুন্দর মতো একটা প্রশ্ন সলভ করি। একটা প্রশ্ন আমরা দেখি, বলছে কোন দেশের জনসংখ্যার, দেখো আমার সাথে সাথে লিখো, কোন দেশের জনসংখ্যার জন্মহার কত দিব? আমি জন্মহার ধরে দিলাম 18.18 18.8 দিব নাকি 18.8 দিব? হ্যাঁ, ও মৃত্যুহার 5.1। এখন ওই দেশের মোট এনজিআর কত বা স্বাভাবিক বৃদ্ধির হার কত? ওই দেশের মোট স্বাভাবিক বৃদ্ধির হার কত? স্বাভাবিক বৃদ্ধির হার কত?
এটুক তোমাকে প্রশ্ন বলা হয়েছে, এটুক তোমাকে প্রশ্ন বলা হয়েছে। এখন ভাইয়া প্রশ্নটা আমরা যখন সলভ করতে যাব আমাদেরকে জন্মহার জানা লাগবে, মৃত্যুহার জানা লাগবে, ডিভাইড বাই 1000 ইনটু 1000। ঠিক আছে, আসো বের করি। আমাদেরকে জন্মহার কত দিছে? 18.18। মৃত্যুহার কত দিছে? 5.1। বলছে ওই দেশের মোট স্বাভাবিক বৃদ্ধির হার। এখন আমরা সূত্র জানি কি, এনজিআর ইকুয়াল জন্মহার, আমি এরকম লিখি সামেশন ডি ডিভাইডেড বাই সামেশন বি ডিভাইডেড বাই 1000 ইনটু 1000। তাহলে আমরা এখানে সামেশন ডি মানে কি লিখলাম? মৃত্যুহার, আগে বি হবে তারপর ডি হবে, যে সামেশন বি ডিভাইডেড বাই সামেশন ডি। দেখো এবার তাহলে ডি মানে কি? মৃত্যুহার। বি মানে কি? জন্মহার। এতটুকু আমরা বুঝলাম, সামেশন ডি এবং সামেশন বি। এবার আসো আমরা মানগুলো বসাই। 1000 এদিকে থাকুক ইনটু 1000 এদিকেও থাকুক। এবার আসো জন্মহার কত? 18.18। আমি ইংলিশে লিখি 18.8 মাইনাস 5.1। 5.1 এতটুকু ব্র্যাকেট করে দাও। তাহলে আসো আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি আসে? সরি, এই পাশে হচ্ছে 100 100 100 ভাইয়া, এ পাশে কি 100। 1000 ডিভাইডেড বাই 100। এখন আসো ক্যালকুলেশন করলে কত আসে দেখি। ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটর করি। দেখো দিছে কত? 18.8 মাইনাস 5.1 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 1000 ইনটু 100। কত আসছে দেখো? 1.37। কত? 1.37। ওকে, आंसर ঠিক আছে। হ্যাঁ, 1.37। তাহলে বলো आंसर এটা। বলো ম্যাথটাকে তোমরা বুঝতে পারছো কিনা বলো। এই ক্লাসের ম্যাথটাকে তোমরা বুঝতে পারছো কিনা বলো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। এরপর আছো তাহলে স্বাভাবিক বৃদ্ধি হার জানলে আমরা এবার আরেকটা কঠিন টপিকসে যাব, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। কোথায় যাব? জনসংখ্যা বৃদ্ধির হারে। এতটুকু কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো বলো। আজকে ক্লাসটা অনেক লম্বা হবে, তোমরা আরেকটু আমি নিচু করতেছি, তাহলে আরো আশা করি সম্পূর্ণ দেখা যাবে। হ্যাঁ, এখন তোমরা হয়তোবা এতটুকু করলে তোমরা হয়তোবা ফুল দেখতে পারতেছো, তাই না? ওকে, তাহলে চলো আমরা যেহেতু এতটুকু বুঝতে পারছি, এবার আমরা সরাসরি চলে যাব জনসংখ্যা বৃদ্ধির হারে। জনসংখ্যা বৃদ্ধির হারে। তো তোমরা ক্লাসগুলো কি বুঝতেছো কিনা আমাকে একটু বলো। তোমরা যদি না বুঝো তাহলে তো হবে না, তোমাদের বুঝতে হবে। তোমাদেরকে আমি চেষ্টা করতেছি বুঝাই দেওয়ার, ঠিক আছে? তো তোমরা তো ভাইয়া স্টুডেন্ট দিচ্ছ না, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু জানাবা, ভর্তি হইতে বলবা, উৎসাহিত করবা। তোমার কারণে যদি তোমার একটা বন্ধু ভালো রেজাল্ট করে তাহলে তোমার তো কোনো ক্ষতি নাই, তাই না? একমাত্র আমরাই পুরো বাংলাদেশে প্রথম অনলাইন কোর্স সবার আগে শেষ করব, একদম সবার আগে, গ্যারান্টি দিয়ে বলতেছি সবার আগে। আজকে মাসের কয় তারিখ? 16 তারিখ না? ইনশাল্লাহ আগামী মাসের শেষের আগে তোমাদের কোর্স কমপ্লিট হবে ইনশাল্লাহ। তোমাদের অলরেডি আজকে 4টা করে অধ্যায় শেষ, তার মানে তোমার আর 6টা অধ্যায় বাকি আছে। সবগুলো অধ্যায় বড় না। যদি আমি ডেডিকেটেড দিই, আমার যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব মিলে আমার 1 মাস লাগবে না আর। তোমরা পড়তেছো নিয়মিত, হয়ে যাবে। দেখো এখন আমরা লিখবো কি? জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার। আচ্ছা, ক্লাসটা অনেক লং হবে, যতক্ষণ মোবাইলে চার্জ আছে ততক্ষণ ক্লাস হবে। সো মানসিকভাবে প্রস্তুতি নাও, কারণ তোমাদের সময় নষ্ট করবো না। একটু কষ্ট করো, কষ্ট না করলে হবে না। অনলাইন ক্লাস করতে পারে না, অতক্ষণ ধৈর্য নাই, এইসব কথা বাদ দাও। এগুলো হচ্ছে নিখুঁত ভণ্ডামি। এগুলাকে কি বলে? নিখুঁত ভণ্ডামি। তাহলে আসুন, জনসংখ্যার বৃদ্ধির হার বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে
লিখো স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে বাহিরাগত এবং বহির্গমন, বলছে কি বাহিরাগত এবং বহিরাগমন হারকে কি বলা হয়? বহিরাগমন হারকে অন্তর্ভুক্ত করাকে বহিরাগমন হারকে অন্তর্ভুক্ত করাকে জনসংখ্যা বৃদ্ধির হার বলে। তাহলে বলো এতটুকু কি তুমি বুঝতে পারছো কিনা বলো। অর্থাৎ আমি তোমাকে বুঝাই দিই, স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে বলছি কি একটা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে সেখানে যদি তুমি বহিরাগত এবং বহির্গমন, অর্থাৎ আমি বুঝাই বহিরাগত তোমার এখানে যারা ঢুকবে, তোমার দেশে যারা ঢুকবে, আর বহিরাগমন তুমি যেখানে বাইরে যাবে, তুমি যখন বাইরে যাবে তুমি যাবে, পুরো হারটাকে আমরা কি বলবো? জনসংখ্যা বৃদ্ধির হার বলবো। আসো আমরা একটা সূত্রের মাধ্যমে জানি। এর সূত্রটা কি? বহিরাগমন মানে কি এবং বহিরাগমন মানে কি এবং বহিরাগত মানে কি, এই দুটো জিনিস আমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমরা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই বহিরাগত কি এবং বহির্গমন কি। বহিরাগত কি এবং বহিরাগমন কি? বহিরাগমন কি? বহিরাগত এবং বহির্গমন। তাহলে আমাদেরকে একদম বহিরাগত জিনিসটা কি এবং বহির্গমন জিনিসটা কি সেটা জানতে হবে, ঠিক আছে? বহিরাগত দেখো, যে পরিমাণ জনসংখ্যা, লিখো যে পরিমাণ জনসংখ্যা বাহির থেকে বাংলাদেশে আসে, বাহির দেশ থেকে বাংলাদেশে আসে। আর বহিরাগমন মানে কি? বহিরাগমন লিখতে পারবে আবার বহির্গমন লিখতে পারবে। বহির্গমন লিখে বহিরাগমন না লিখে এটাকে এভাবে লিখো বহির্গমন। এভাবে লিখো তাহলে আরো সুন্দর হবে। আর যে পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ লিখো, যে পরিমাণ জনসংখ্যা বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে যাবে, যে পরিমাণ জনসংখ্যা বাংলাদেশ থেকে বাহিরের দেশে চলে যাবে তাদেরকে কি বলবো? তাদেরকে বহির্গমন বলবো। বলো এই সংখ্যাগুলা কি তুমি ক্লিয়ার কিনা? এই সংখ্যাগুলো একটু দেখো সংখ্যাগুলো দেখো সংখ্যাগুলো তুমি বুঝতেছো কিনা। দেখো এতটুক তুমি বুঝতেছো কিনা দেখো, ঠিকঠাক মতো এতটুক তুমি বুঝতেছো কিনা দেখো কেমন। অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা বাহির থেকে বাংলাদেশে আসবে আর এটা বাংলাদেশ থেকে বাহিরে চলে যাবে, কথাগুলো বুঝতে পারছো? এটা বাহির দেশ থেকে বাংলাদেশে, এটা বাংলাদেশ থেকে বাহিরের দেশে চলে যাবে, মানে একটার বিপরীত। এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, কথা বুঝতে পারছো? এখন আসো আমাদেরকে বলছে কি জনসংখ্যা বৃদ্ধির হার। দেখো জনসংখ্যা মানে কি? পপুলেশন। জনসংখ্যা মানে কি? পপুলেশন।
জনসংখ্যা মানে কি ভাইয়া? পপুলেশন। বৃদ্ধি মানে কি? গ্রো। হার মানে কি? রেট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পিজিআর। এটাকে আমরা বলতে পারি কি? পিজিআর, পপুলেশন গ্রোথ রেট। গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট। তাহলে দেখো, এই পপুলেশন গ্রোথ রেটের সূত্রটা আমরা একটু দেখি। পিজিআর, পিজিআর, এই পিজিআর সমান, এটা সূত্রটা দেখো, এটা সূত্রটা একটু ক্রিটিক্যাল, আমি এগুলো মুছে দিচ্ছি। লিখো জন্মহার প্লাস, জন্মহার প্লাস বহিরাগত, জন্মহার, বহিরাগমন, দেখো বহিরাগমন, বহিরাগমন, দেখো জন্মহার প্লাস বহিরাগমন। তাহলে এটা, এটা এতটুকু দেওয়ার পর মৃত্যুহার প্লাস, এরপর দাও মৃত্যুহার প্লাস বহির্গমন। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? এতটুক, এই সূত্রটা এতটুকু ধরতে পারছো কিনা বলো? এরপর ডিভাইডেড বাই 1000 আগের মতো ইনটু 100। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? এই সূত্রের এতটুক তুমি ধরতে পারছো কিনা বলো? এই যে দেখো, এই যে দেখো, আমি সূত্রটা পুরোটাই আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাকে। ফিজিয়ার মাথায় রাখবা, যারা, যে পরিমাণ জনসংখ্যা বাহির দেশ থেকে বাংলাদেশে আসবে, যারা বাহির থেকে দেশে আসবে তাদের সাথে জন্মহার, যারা বাহির দেশ থেকে দেশে আসবে, বাইরের থেকে দেশে আসবে তাদের সাথে জন্মহার, আর যারা এদেশ থেকে বাইরে চলে যাবে তাদের সাথে মৃত্যুহার, এই দুইটার বিয়োগ করে ডিভাইডেড বাই 1000 দিয়ে ইনটু 100। আবার বলো, যে পরিমাণ দেশ থেকে জনসংখ্যা দেশে আসবে তাদের সাথে জন্মহার, এবং যে পরিমাণ জনসংখ্যা দেশ থেকে বাইরের দেশে চলে যাবে তাদের সাথে মৃত্যুহারের যোগফল, এবং দুটার মধ্যে বিয়োগফল ডিভাইডেড বাই 1000 ইনটু 100। ক্লিয়ার? মাথায় থাকবে। এরপর আসো, তাহলে আমরা যদি এতটুকু বুঝতে পারি, আমরা যদি এতটুকু বুঝতে পারি, চলো এবার একটা ম্যাথ করি আমরা। কেমন? একটা ম্যাথের মধ্যে চলে যাই, একটা সুন্দর করে আমরা একটা ম্যাথ করি। আসো, আমি তাহলে এগুলো মুছে দিচ্ছি, এই একটু বহিরাগমন বাহিরাগমন এগুলো মুছে দিচ্ছি। সূত্রটা রাখলে আমরা একটা ম্যাথ করব, আমরা একটা সুন্দর মতো একটা ম্যাথ করব। কেমন? আসো, এখন আমরা এই সূত্রটা বুঝতে পারলাম, তাহলে এবার আমরা একটা ম্যাথ করি। একটা প্রশ্ন দেখে আমি টেক্সট বই থেকে, ওয়েট, দেখো 2016 সালে, কত? 2016 সালে, 2016 সালে জন্মহার 16.2, মৃত্যুহার 6.3, এবং বহিরাগমন, বহিরাগমন 3, এবং বহির্গমন 2। ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত, এবং ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার কত। লেখা যেমন হোক, প্রশ্নটা বুঝতে পারলে হয়েছে। লেখা যেমনই হোক, লেখা তোমরা অ্যাভয়েড করে চলো, তোমরা লেখা দিয়ে কিছু করতে পারবে না। সো তোমরা লেখাটাকে অ্যাভয়েড করে চলো, আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল চলে যাই। কেমন? তাই দেখো, তাহলে আমরা এখান থেকে যে ইনফরমেশন গুলো লাগবে, জন্মহার কত বলছে 16.2, মৃত্যুহার কত 6.3, বহিরাগমন কত 3, বহির্গমন কত 2, এবং বলছে কি ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার
অর্থাৎ জিপিআর কত, জিপিআর কত, অর্থাৎ জিপিআর কত। ঠিক আছে, এখন আমরা সূত্রটা জানি না, সরি পিজিআর একই কথা, জিপিআর পিজিআর একই কথা, পিজিআর উল্টা পাল্টা হয়েছে আর কি। তাহলে পিজিআর কত, এখন আসো, এখন আমরা ম্যাথটা সলভ করি। কেমন, আমরা সুন্দর মতো ম্যাথটা সলভ করি। জন্মহার পাইলাম, মৃত্যুহার পাইলাম, বহিরাগত কত পাইলাম, বহির্গমন কত পাইলাম। ঠিক আছে, এখানে একটা ইনফরমেশন আমি একটু দিয়া দিছি, এটা এখানে এরকম করো, এখানে 3 দাও, এখানে 2 দাও, এখানে 3 দাও। ঠিক আছে, বাইরে 3 জন গেছে। সো সূত্রটা আমরা একটু দেখি। we know পিজিআর ইকুয়াল, সূত্রটার মানগুলো বসায়। জন্মহার কত, 16.2, কত 16.2। তারপর দেখো মৃত্যুহার কত, 16.2 প্লাস বহিরাগমন, না এই যে বহিরাগমন 2, তাহলে এতটুকু শেষ। বিয়োগ করো, মৃত্যুহার কত 6.3 মাইনাস কত 3 বহির্গমন, এরপর কত ডিভাইড বাই 1000 ইন্টু 100, যাই আসবে তাই আনসার, ক্যালকুলেশন করা যাই আসবে তাই আনসার। ঠিক আছে, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা বলো, তোমরা যদি এই ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এরপর আমাদের 3-4 রকমের ম্যাথ আছে, এগুলো করার পর আমরা জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এই ক্লাসটা অনেক বড় হবে, এই ক্লাসটা অনেক বড় হবে। ধৈর্য ধরে বসো, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম মন দিলে শুধু ম্যাথ করবা, সলভ করতে থাকবা আমার সাথে সাথে আজকের পুরো ক্লাসে, এই আর কি। এরপর আসো, তাহলে এখন আমরা দেখবো শূন্য জনসংখ্যার বৃদ্ধি, কাকে দেখবো, এগুলো বুঝতে পারছো আশা করি। সো এখন আমরা দেখবো শূন্য জনসংখ্যার বৃদ্ধি। এখন আমরা দেখবো শূন্য জনসংখ্যার বৃদ্ধি। কি বললাম, শূন্য জনসংখ্যার বৃদ্ধি। মোবাইলে চার্জ কতটুকু আছে? এখন আসো আমরা শূন্য জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে যে সূত্রটা আছে সেটা সম্পর্কে একটু আমরা জানবো। সেই সূত্র নিয়েও আমরা একটু ম্যাথ করবো এবং সূত্রগুলো কি জানবো। বলা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ শূন্য মানে কি, জিরো পপুলেশন গ্রোথ। শূন্য মানে কি ভাইয়া, জিরো, জনসংখ্যা জিরো। তাহলে এটাকে আমরা শর্ট করে বলবো কি, জি, অর্থাৎ জিরো পপুলেশন গ্রোথ। জ্যাপিজি কি, এই জ্যাপিজি কি সেটা আমরা দেখবো। স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহারের পার্থক্য হতে সৃষ্ট মান শূন্য, তাকে কি বলবে, কি বলছে, শূন্য মান শূন্য, তাকে আমরা কি বলবো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলবো। শূন্য মিনস হলো জিরো, অর্থাৎ শূন্য, শূন্যর বড় ভাই হচ্ছে কি শূন্য। সো এই শূন্য মানকে কি বলবো, শূন্য, তাকে আমরা কি বলবো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলবো। এই তাহলে এটার সূত্র কি, জেপিজি ইকুয়াল, লিখো জেপিজি ইকুয়াল সিবিআর মাইনাস সিডিআর ইকুয়াল 0। এটা হচ্ছে এই সূত্র। এখন আমি বুঝাই এর সূত্রটা এভাবে কিরকম হয়েছে, আমি একটু বুঝাই, আমি একটু ধরাই দিই। এটা হচ্ছে এটার সূত্র। এখন বলছে কি, স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহারের কি কি বলছে, স্থূল জন্মহার সিবিআর, স্থূল মৃত্যুহার সিডিআর এর পার্থক্য হতে সৃষ্ট পূর্ণমান জিরো, তাকে আমরা কি বলবো, জনসংখ্যার বৃদ্ধি বলবো। বুঝাইতে পারছি কিনা বলো। তারপর আসো জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ মাইল, বলছে কি প্রতি বর্গ মাইল ও বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার পরিমাপকে কি বলা হয়, জনসংখ্যার ঘনত্ব বলা হয়। তাহলে তার পরিমাপকে কি বলবো, জনসংখ্যার ঘনত্ব বলবো। বলছে কি প্রতি বর্গ মাইল বা বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার ঘনত্বকে আমরা কি বলবো, বা তার পরিমাপকে আমরা কি বলবো, জনসংখ্যার ঘনত্ব বলে উল্লেখিত করব। এখন আসো এই জনসংখ্যার ঘনত্বকে আমরা এটা বললে উল্লেখিত করব বললাম। সো আসো আমরা বলি জনসংখ্যার ঘনত্বটা কিরকম, এটাকে আমরা ইংলিশে বললো ডেনসিটি অফ পপুলেশন। কি এটার ইংরেজি হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন।
সো এখন আমাকে বলছে কি প্রতি বর্গ মাইল বা বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, তাহলে প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেটার পরিমাপকে আমরা কি বলবো, জনসংখ্যার ঘনত্ব বলবো। দেখো এটার সূত্র হচ্ছে ডিপি ডিভাইডেড বাই, সূত্রটা হচ্ছে ডিপি ডিভাইডেড বাই টিপি ডিভাইডেড বাই কি টিএ। এখন আসো টিপি কি টিএ কি, ডেনসিটি অফ পপুলেশন ইকুয়াল টিপি ডিভাইডেড বাই টিএ। আসো আমরা বের করি। টিপি মানে হচ্ছে, এই টিপি মানে হচ্ছে টোটাল পপুলেশন, কি বললাম, টোটাল পপুলেশন, এন্ড এই টিএ মানে হচ্ছে টোটাল এরিয়া। এতটুকু লিখে পেলো, এতটুকু বুঝতে পারছো কিনা বলো। সো আমরা এটা থেকে ম্যাথ আসলে কি করতে পারবো, এই দুটো থেকে ম্যাথ আসলে কি করতে পারবো কিনা বলো, বলো পারবা কিনা বলো। আমি আর এখানে ম্যাথ করে দেখাচ্ছি না, এখানে আমি আর ম্যাথ করে দেখাচ্ছি না। এবার আমরা চলে যাব নিট অভিবাসন এবং নিট অভিবাসন হার। একটা জানতে হবে নিট অভিবাসন কি এবং নিট অভিবাসন হার কি, সেটা একটু আমরা জানবো। তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। নিট অভিবাসন এবং নিট অভিবাসন হার সম্পর্কে জানার আগে ক্লিপটা আমি একটু মুছে দিই। আজকে আমরা একটা লং ক্লাস করব, ঠিক আছে, আমাদের গায়ে যতক্ষণ শক্তি আছে আমরা ততক্ষণ আজকে একটা লং ক্লাস করব। গায়ের শক্তি ইনশাল্লাহ 24 ঘন্টা থাকবে, কথা হচ্ছে ডিপেন্ড অন মোবাইল চার্জ, অর্থাৎ মোবাইল চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কি করব, ক্লাস নিব। দেখো এটা হচ্ছে নিট অভিবাসন, বললাম কি এটা হচ্ছে নিট অভিবাসন। নিট অভিবাসন, নিট অভিবাসন একটা বললাম কি নিট অভিবাসন, অর্থাৎ এটার অর্থ হচ্ছে নিট অভিবাসন ইংলিশটা কি আমরা সেটা আগে দেখব। ইংলিশ হচ্ছে এটার ইংলিশ হচ্ছে নেট মাইগ্রেশন। অভিবাসন মানে কি মাইগ্রেশন, নেট মাইগ্রেশন, অর্থাৎ নেট মাইগ্রেশনকে কি বলা হয়, নিট অভিবাসন বলা হয়। কি বললাম, নেট মাইগ্রেশন। তাহলে এই নিট মাইগ্রেশন নিট মাইগ্রেশন কাকে বলে, আসো আমরা কাকে বলে একটু দেখি, আমরা কাকে বলে একটু দেখি। এই নিট অভিবাসনটা হচ্ছে কোন নির্দিষ্ট স্থানের বহিরাগমন এবং বহির্গমনের পার্থক্যকে কি বলবে, নিট অভিবাসন বা নিট অভিবাসন বলবো। অভিবাসন পার্থক্যকে নিট অভিবাসন বা কোন নির্দিষ্ট লিখো, কোন নির্দিষ্ট জায়গার, কোন নির্দিষ্ট জায়গার মোট বহিরাগত ও বহির্গমন এবং বহিরাগমন দিক, মোট বহির্গমন ও মোট বহির্গমন ও বহিরাগমন এর পার্থক্যকে কি বলবো, নিট মাইগ্রেশন বলবো। কি বলবো, নিট মাইগ্রেশন বলবো। তাহলে বললাম কি কোন নির্দিষ্ট জায়গার মোট বহিরাগমন, অর্থাৎ বাহির থেকে যারা আসবে এবং দেশ থেকে যারা বাইরে যাবে তাদেরকে আমরা এক কথা কি বলবো, নিট মাইগ্রেশন বলবো। এখন আমরা বহিরাগমনকে কি জানি বলো, বহিরাগমন সমান এই এনএম সমান এই এনএম এর সূত্র, আমরা একটু লাল কালি ব্যবহার করি, কেমন একটু জায়গা না লাগে মতো। দেখো এনএম সমান হচ্ছে আই এবং ও, এটা হচ্ছে মূল সূত্র, এনএম ইকুয়াল আই মাইনাস ও। এখন এই সূত্রটাকে আমরা একটু বিশ্লেষণ করি।
এনএম মানে নিট মাইগ্রেশন আমরা জানি, আই এবং ও, আই মানে হচ্ছে ইন, ও মানে হচ্ছে আউট, তাহলে এটা হচ্ছে ইন মাইগ্রেশন। আই মানে কি? ইন মাইগ্রেশন, এবং ও মানে কি? আউট মাইগ্রেশন। ওকে, এতটুকু কি ধরতে পারছো কিনা বলো? নিট মাইগ্রেশন, ইন মাইগ্রেশন এবং আউট মাইগ্রেশন, বুঝতে পারছো? বুঝতে পারছো? এরপর আসো, তাহলে এনএম মানে ইন মাইগ্রেশন, যেটা বাইরে থেকে এসেছে এবং যেটা ভিতর থেকে এসেছে। তা আমরা একটা ম্যাথ করতে পারি, আসো আমরা একটা ম্যাথ করে সুন্দর করে। ভাইয়া ম্যাথ কি করে টাইম নষ্ট করব? তুমি ম্যাথটা করতে পারবা না? কোন দেশ থেকে বহির্গমন এত আসছে, বহিরাগমন এত আসছে এবং তাদের পার্থক্য এত, এগুলো করতে পারবা না? সময় নষ্ট করবো? পারবা তো না? হ্যাঁ পারবা, একটা ম্যাথ দিলে তুমি বহিরাগমন থেকে বাহির্গমনটা বাদ দিলে তুমি আনসারটা পাই যাবা। এবার আসো, এবার আসো নিট অভিবাসন হার। এখন নিট অভিবাসন বুঝলাম, এবার নিট অভিবাসন হার। নিট নিট অভিবাসন হার। এতক্ষণ নিট অভিবাসন জানলাম, এখন আমরা জানবো কি নিট অভিবাসন হার জিনিসটা কি। আজকে কিন্তু আমাদের খেলা হবে, খেলা প্রচুর খেলা হবে আজকে ক্লাসটাতে। ঠিক আছে, আমরা লটস অফ ইনফরমেশন জানবো, লটস অফ ইনফরমেশন। সো ফোকাস অন ক্লাস এন্ড ধৈর্য ধরতে হবে। সো তোমরা ক্লাসটা করতে পারবা। অলরেডি 1 ঘন্টা শেষ, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যা লাগে ক্লাস হবে, ক্লাস চলতে থাকবে ইনশাল্লাহ। আমার মোবাইলে চার্জ থাকবে মানে ক্লাস হইতে থাকবে। সো দেখো, নিট অভিবাসন হারটাকে কিভাবে বের করবা? এখানে কোনো কাকে বলে লাগবে না, এখানে জাস্ট একটা সূত্র আসবে, সেটা হচ্ছে nm ইকুয়াল i মাইনাস ও ডিভাইডেড বাই টিপি ইন্টু 1000। বুঝতে পারছো কিনা বলো? এই সূত্রটা দিলে হবে, এই সূত্রটা দিলে ম্যাথ হয়ে যাবে। অর্থাৎ nm মানে নিট মাইগ্রেশন, i মানে ইন মাইগ্রেশন, ও মানে আউট মাইগ্রেশন, টিপি মানে টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা দ্বারা ভাগ দিলে কি বের হবে? হার বের হবে, ইনটু 1000 দিয়ে গুণ করতে হবে সব সময়। ঠিক আছে, বলো পারবা কিনা বলো, এতটুকু পারবা কিনা বলো। আমরা মোটামুটি আমাদের এতক্ষণ যে সূত্রের ম্যাথমেটিক্যাল যা ছিল তা শেষ। এখন আমরা জনসংখ্যা তথ্য জানবো, তারপর জানবো আমরা মেলতাসের জনসংখ্যা তথ্য জানবো। মেলতাসের জনসংখ্যায় কিছু সূচি আছে, এই সূচিগুলো আমরা দেখবো। সো আসো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। সো ভাইয়া চলে আসলাম আমাদের জনসংখ্যা তথ্য নিয়ে। এই জনসংখ্যা তথ্য নিয়ে আমাদের ইন ডিটেইলস আলোচনা আছে, অনেক বেশি আলোচনা আছে, সে সম্পর্কিত যত আলোচনা আছে সবকিছু আমরা জানবো ইনশাল্লাহ। আমার একটা খারাপ লাগতেছে ভিতর থেকে, বুঝতে পারছো? জনসংখ্যা তথ্য শুরু করার আগে একটু কথা বলি। তোমরা জানো তোমাদের ইতিমধ্যেই ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়ে 1টা মাস চলে যাচ্ছে। আজকে এই 1 মাসের 16তম দিন অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র তোমাদের সময় আসছে, সরি 26 দিন। গত মাসের 20 তারিখ থেকে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়েছিল, 26টা দিন আজকে শেষ, তার মানে 1টা মাস চলে গেছে বলতে না বলতে। চোখের পলকে এই দিন না তোমাদেরকে আমি মোটিভেটেড করতেছিলাম, সময় শেষ, সময় এভাবেই চলে যাবে, তুমি বুঝতে পারবা না। আর 2 মাস হাতে গোনা, 2 মাস, এরপর ফিডেস পরীক্ষায় বসবা, বুঝতে পারছো? পড়ো, আর কিছু বলবো না। তারপর দেখো জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণ ও এর উপায় ইত্যাদি নিয়ে যে তথ্য আলোচনা করে সেটাই জনসংখ্যা তথ্য। এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট থিওরিটিক্যাল। জনসংখ্যা তথ্যকে আমরা 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ম্যাথলেসীয় জনসংখ্যা তথ্য, আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তথ্য। এই ম্যাথলেস আমরা প্রথমত আলোচনা করব এই ম্যাথলেসের জনসংখ্যা তথ্য সম্পর্কে, পরে আসবো আমরা কাম্য জনসংখ্যা তথ্য নিয়ে। এই ম্যাথলেসের জনসংখ্যা তথ্যে অনেক বেশি ইনফরমেশন, বারবার বলতেছি। তারপর দেখো এই ম্যাথলেসের জনসংখ্যা তথ্যতে আমরা একটু ম্যাথলেসের জনসংখ্যা তথ্যটা কিভাবে এসেছে সেটা একটু আমরা দেখবো। সেটা দেখার পর আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনাটা আগাবো। দেখো
অষ্টাদশ শতাব্দীর, তাহলে শতাব্দীটা কত? অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে, কত সালে? 1798 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথেসের জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্কে বিষয়ক যে আলোচনা করেন। তাহলে এর আলোচককে টমাস রবার্ট। এই ম্যালথেসের জনসংখ্যা ও খাদ্য সম্পর্কিত যে বিষয়ে বক্তব্য রাখেন এটি তার অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, কি বলছে? অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে প্রচার করেন। এটি তার ম্যালথেসীয় তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে 1798 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথেসের জনসংখ্যা ও খাদ্য সম্পর্কিত আলোচনা করেছিলেন, যেটা তার গ্রন্থ অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামে গ্রন্থে প্রচার করেন। এটাকে তারা কি বলতেছে? ম্যালথেসীয় জনসংখ্যা বলতেছে। এখন এই ম্যালথেসীয় জনসংখ্যাকে তারা, আসো আমি এই ম্যালথেসীয় জনসংখ্যা তথ্য সম্পর্কে আরো দুইটা তোমাকে ইনফরমেশন দিই। তাদের এই ম্যালথেসীয় জনসংখ্যার মূল বক্তব্য যেগুলো ছিল, আচ্ছা মূল বক্তব্য যেটা ছিল সেই মূল বক্তব্যগুলো আমরা একটু দেখব। প্রথমত এই ম্যালথেসীয় জনসংখ্যা মূল বক্তব্য ছিল জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। কি বললো? জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। কি হারে? জ্যামিতিক হারে। এন্ড আরেকটা কথা ছিল জনসংখ্যা বৃদ্ধি পায় গাণিতিক হারে। এটা হচ্ছে এই ম্যালথেসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য ছিল এই দুইটা। একটা হচ্ছে হয় গাণিতিক হারে বাড়বে, না হয় জ্যামিতিক হারে বাড়বে। তাহলে দেখো গাণিতিক হারে কিরকম, জ্যামিতিক হার যখন বলবে তখন মাথায় রাখবা এটা দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। কয় গুণ করে? দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। যেমন দেখো 1 এর পরে 2, 2 এর গুণ 4, 4 এর গুণ 8, এর 16, 32, 64 এক্সট্রা ডট 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 ডট। আর যেটা গাণিতিক হারে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 ডট। এই হারে, এটাই হচ্ছে একটা হচ্ছে জ্যামিতিক হারে বললে তুমি দ্বিগুণ করে বৃদ্ধি করাবা। কয় গুণ করে? দ্বিগুণ করে। আর যখন গাণিতিক হারে বলবে তখন তুমি কি করবা? ম্যালথেসের জনসংখ্যাকে এইভাবে প্রকাশ করবা। সো এখন আসো ম্যালথেসের জনসংখ্যাকে 3 ভাবে প্রকাশ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। সেগুলো কি আমরা একটু দেখি। তোমরা ক্যামেরাতে ঠিকঠাক দেখছো কিনা ভাই একটু জানাও, কারণ তোমরা ঠিকঠাক দেখতে পারলে তোমাদের শান্তি আমার শান্তি, এটা আর কি। দেখতে পাচ্ছ অলরেডি 1 ঘন্টা 4 মিনিটের ক্লাস রানিং। সো আমরা ক্লাসটা আজকে বড় করবো আমরা, কারণ আমরা ধৈর্য ধরে পড়াশোনা করতে পারি সবাই, তাই না লক্ষ্মী সোনা মনেরা? এই ক্লাসটা যারা ধৈর্য ধরে একদম মাঝখানে একটু ব্রেক নাও, ওকে নো প্রবলেম। বাট এই ক্লাসটা যারা ধৈর্য ধরে করবা তারা হচ্ছে প্রকৃত ধৈর্যশীল ব্যক্তি, কারণ লং ক্লাস করার ক্ষমতা সবার থাকে না। সো লং ক্লাস করার জন্য ধৈর্য ক্ষমতা বাড়াতে হবে। ধৈর্য ক্ষমতা বাড়ালে তুমি ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? তারপর দেখো, সো আমরা ম্যালথেসের জনসংখ্যাকে কয় ভাগে প্রকাশ করতে পারি? 3 ভাগে। দেখো আমি কি বলতেছি, এই ম্যালথেসের তার নাম আমি ভুলে কেন যাই, এই ম্যালথেসের জনসংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। ভাইয়া ম্যালথেসের জনসংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এখন ম্যালথেসের জনসংখ্যাকে যে তুমি 3 ভাগে ভাগ করবা, সেই 3 ভাগে কোন নিয়মে করবা? 3 ভাবে করা যায়। একটা হচ্ছে চিত্রের সাহায্যে। লিখো প্রথমত সূচি 1 নম্বর, সূচির সাহায্যে 2 নম্বর, সূচির সাহায্যে চিত্রের সাহায্যে
এন্ড 3 নাম্বার হচ্ছে সূচি, চিত্র এবং বার বা দণ্ডের মাধ্যমে। কি মাধ্যমে? বার বা দণ্ডের মাধ্যমে। আসো, তো আমরা প্রথমত দেখলাম সূচির সাহায্যে, চিত্রের সাহায্যে এবং বার বা দণ্ডের মাধ্যমে। আসো, প্রথমত আমরা সূচির সাহায্যে কিভাবে বের করতে হয় সেটা একটু আমরা দেখব। জনসংখ্যার পরিমাপ সূচির সাহায্যে কিভাবে বের করতে হয় সেটা একটু আমরা দেখব। সো দেখো ভাইয়া, ম্যালথেসের জনসংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। জনসংখ্যা তথ্যকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি বলেছিলাম। সেই 3 ভাবে কিভাবে প্রকাশ করব সেটা আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন। দেখো, বলা হচ্ছে প্রথমে সূচির সাহায্যে। সূচির সাহায্যে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা তথ্য পড়েছিলাম, ওখানে আমি একটা ভুল ইনফরমেশন লিখেছিলাম। জনসংখ্যা বাড়ে কি বললাম? জ্যামিতিক হারে। জনসংখ্যা কি হারে? জনসংখ্যা জ্যামিতিক হারে, জ্যামিতিক হারে। এবং খাদ্যদ্রব্য, ওখানে আমি জনসংখ্যা একবার জ্যামিতিক হারে দিয়েছি, একবার গাণিতিক হারে দিয়েছি, কিন্তু একটা হবে জনসংখ্যা আর একটা হবে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য কি হারে? গাণিতিক হারে। এই দুইটা ইনফরমেশন তুমি জানো, আমি ধরে নিলাম তুমি এই দুটো ইনফরমেশন বুঝতে পারছো। এখন দেখো তো, জনসংখ্যা যখন আমি বৃদ্ধি পাবো সেটা জ্যামিতিক হারে কিভাবে বলেছিলাম? দ্বিগুণ করে বাড়বে। কয় গুণ করে? দ্বিগুণ করে। আর এটা কি? সমানুপাতিক, 1 এর পরে 2, 2 এর পরে 3, 4 এভাবে বাড়বে। তাহলে দেখো, জনসংখ্যা বৃদ্ধি যখন বছর 0 তখন 1, 2, 2 এর গুণ 4, 8, 16 এভাবে করে বাড়ছে না? দেখো তো প্রত্যেকটা বাড়ছে না? এভাবে বাড়তেই আছে, আমি সবগুলো দেখালাম না। এরপর খাদ্যদ্রব্য বৃদ্ধি পেয়েছে কিভাবে? সমানুপাতিক হারে না? 1 এর পরে 2, 3, 4, 5 এভাবে বাড়ছে। তাহলে দেখো তো, প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়, জনসংখ্যা দ্বিগুণ হয়েছে এবং খাদ্যদ্রব্য 1 একক করে বৃদ্ধি পায়, শুধুমাত্র 1 একক করে বৃদ্ধি পায়। ঠিক আছে? 100 বছরের জনসংখ্যা যখন 16 গুণ, তখন খাদ্যদ্রব্য বৃদ্ধি কত গুণ? 5 গুণ। তাই এটা সোজা, এটা হচ্ছে তার সূচির মাধ্যমে, যেটা সূচির মাধ্যমে ছিল আমরা সেটা বুঝে গেছি। এখন আমরা দেখব তার চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে ম্যালথেস জনসংখ্যাকে কিভাবে প্রকাশ করেছে। আসো, আমরা ধরো এই সূচিটা রাখলাম, এখন আমরা জাস্ট সূচিটা রাখবো, সূচি রেখে আমরা কাজ চালাবো, এই পাশে কাজ চালাবো সূচি রেখে। ধরলাম আমি এটা কত বছর পর্যন্ত ধরবো? আমার বছর লাগবে। হ্যাঁ, 100 বছর পর্যন্ত নিই আমি, 100 বছর পর্যন্ত নিই, এটা দিয়ে আমি কাজ করব। এটা আমার সুবিধার্থে রাখলাম আমি। জাস্ট এদিকে ধরলাম কি? চিত্রের সাহায্যে, চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে। তাহলে দেখো তো, এটা কিসের কি বললাম? চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে কিভাবে? এটুকু আঁকলাম। একটা আমরা ইকোনমিক্স ফার্স্ট পেপারে অনেকগুলো গ্রাফ শিখছি না, সেখান থেকে আমরা গ্রাফের আঁকবো। তাহলে আমরা ধরলাম এক পাশে ধরবো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকো, সাথে সাথে আমার সাথে সাথে আঁকো। আঁকলাম। তাহলে এটাকে ধরলাম ও বিন্দু, এটাকে ধরলাম কি বিন্দু? ও বিন্দু। নিচে নিব আমরা ইয়ার, ইয়ার মানে বছরটা নিব। কি নিব? ইয়ার মানে বছর। এ দেখো, ইয়ার নিলাম। এরপর এই পাশে নিলাম কি? জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যদ্রব্য। আমি জাস্ট জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যদ্রব্যটাকে, জনসংখ্যাকে আমি ধরলাম পপুলেশন এবং খাদ্যদ্রব্যকে আমি ধরলাম ফুড। তাহলে আমি এদিকে ধরলাম পি এবং এফ, ঠিক আছে? এদিকে ধরলাম ওয়াই অথবা ইয়ার, শর্টকাটে লিখলাম আর কি। ইয়ার কত করে দেখো তো, ইয়ার বিন্দুটা দেখো তো, 25, 50, 75 and 100। এবার দেখো আমাদের জনসংখ্যা খাদ্যদ্রব্য কত করে বাড়ছে। প্রথমত দেখো তো ভাইয়া, আমি এই একটা ধরবো না, 0 থেকে প্রথমত দেখো তো, 0 থেকে, হ্যাঁ একটাও রাখি, 0 থেকে 1, 2, 3, 4, 5, তার 10টা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি এখানে ধরলাম পিপিটা আর একটু উপরে করে নি, পিএফটা এটা আরো লম্বা করে আঁকলাম। এগুলো হচ্ছে বিন্দুগুলো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। সো আসো দেখো, আমরা একটু
এগুলো একটু সুন্দর করে করে তোমাদেরকে আরো আমি 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 চিত্রটা বুঝাচ্ছি, দাঁড়াও আমি একটু আগে এঁকে নিই, তারপর একদম ধরে ধরে বুঝাই দিব। এই পাশে আমরা নিলাম কি পিএফ মানে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যদ্রব্য। তাহলে দেখো তো কত করে করে বাড়ছে, 1 2 3। আমরা 16 পর্যন্ত নিব। আমরা কত পর্যন্ত নিব? 16 পর্যন্ত নিব। তাহলে দেখো তো প্রথমে আমরা উপরেরটা নিই, 0 1 2 3 4। 4 এর পরে কত? 4 এর পরে তারা নিচে কত? 1 2 3 4। 4 এর পরে নিচে তারা কত? 5 6 7 8। 8 নিচে না, 6 এর পরে তারা নিচে কত? 4। 4 এর পরে তারা নিচে দ্বিগুণ 8। 8 নিচে, 8 এর পরে কত? কত নিচে? 16 নিচে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া আমি বুঝাই তোমাকে, এখানে দ্বিগুণ করে ধরতে হবে না, এই চারটা আমাদের মতো করে ধরবো, এই চারটা আমাদের মতো করেই ধরবো। এটা হচ্ছে কি সূচির সাহায্যে না, এটা আঁকতেছি কিসের সাহায্যে? এটা আঁকতেছি হচ্ছে আমি চিত্রের সাহায্যে। সো এখানে একটা ইনফরমেশন আমি একটু ঠিক করে দিই, এটা ভেবে লিখতে পারো 4 6 8 এন্ড 8টা করে 16 আমি ধরলাম, 8টা করে কত ধরলাম? 16 ধরলাম সাপোজ, বা 8 পর্যন্ত রাখলাম আমি। ওকে 8 পর্যন্ত রাখলাম, 8 পর্যন্ত রাখলাম। তা আসো দাও তাহলে 1 2 3 4 5 6 7 8। 8 এখানে দাও, 8 কোথায় দিবা? 8 এখানে দাও। তাহলে এটা কত? 4 5 6। তাহলে 6 এর পরে কত? 8 ধরাই দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8। ওকে তাহলে দেখো খাদ্যদ্রব্য বৃদ্ধি কত? 1 2 3 4 5। এ 1 এ 2 এ 3 এ 4 এ 5 খাদ্যদ্রব্যটা আমরা লিখি। তাহলে প্রথমত আমরা ধরবো কোনগুলা? আমরা প্রথমত ধরবো জনসংখ্যার সাথে আগে পি এর সাথে ইয়ারটাকে আঁকি। যখন দেখো যখন 0 ইয়ার্স তখন কত? 1। তখন তখন কত? 0 ইয়ার্স 1। সো এটা আঁকতে হচ্ছে না, এটা আমাদের কি করতে হচ্ছে না, আঁকতে হচ্ছে না। আমরা এখান থেকে দাগটা ধরবো, এখান থেকে ধরবো। এরপর দেখো তো যখন 2 তখন কত? 25। যখন 2 তখন কত? বছরটা কত? 25। এরপর দেখো তো যখন 4 তখন কত? 50। তখন 50। এরপর দেখো তো যখন 6 তখন কত? 75। এরপর দেখো তো যখন 8 তখন কত? 100। তখন কত? 100। আমার লেখা হয়তো একটু বাঁকাও হইতে পারে, সো এটা ডোন্ট মাইন্ড, তোমরা মাইন্ড করিও না। দাঁড়াও সোজা করে দিচ্ছি, মাইন্ড 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 যাতে একদম না হয়, মাইন্ড শব্দটা যাতে জীবনে না আসে। ঠিক আছে দেখো আমি এটাকে 100 ধরলাম আর কি, এই বিন্দুটাকে আমি 100 ধরলাম। এখন আমরা করছি কোনটা? এখনো পপুলেশনটা করছি, এখনো করছি কোনটা? পপুলেশন করছি, বাকি আছে কি? ফুড বাকি আছে। তাহলে ফুড দেখো তো যখন 0 কখন 1 এটা আঁকতে হবে না, যখন 2 তখন 25। যখন 2 তখন 25। এদিকে চলে যাও, নিচে দিয়ে চলে যাও, আম্মুরা বাইরে গেছে, মোবাইল চার্জ আছে কিনা দেখো। তাহলে যখন 1 তখন কত? 0। এরপর দেখো যখন 2 তখন 25। তাহলে 2 25 এটা আঁকতে হচ্ছে না। যখন 3 তখন 50। তাহলে 30 সাথে এই দাও, 30 সাথে দিলাম। যখন 4 তখন কত? 75। তাহলে 4 এর সাথে 75 আরেকটা দাগ হবে, দিলাম। 4 এর সাথে কি হবে? 75 আরেকটা দাগ হবে। ঠিক আছে আসছে আপু, তোমার আপু আসছে। এরপর দেখো তাহলে 4 এর সাথে 75 লিখলাম। এরপর দেখো 5 এর সাথে কত? 100। 5 এর সাথে কত? 100। এই একদম। তাহলে দেখো তো বিন্দুগুলো পাইছে কিনা। এরপর দেখো তো তাহলে দেখো বললাম কি বিন্দুগুলো আবার এঁকে দাও। এটা হচ্ছে কিসের সাহায্যে? একটা আঁকলাম জনসংখ্যা বৃদ্ধির সাথে, আরটা আঁকলাম কি? ইয়ারের সাথে। তাহলে এটা পি, এটা ইয়ার। তাহলে দেখো আমরা চিত্রের সাহায্যে এঁকে ফেলছি, কিন্তু চিত্রের সাহায্যে আমরা এঁকে ফেলছি, চিত্রের সাহায্যে আমরা এঁকে ফেলছি। দেখো আমি আবার বুঝে দিচ্ছি চিত্রটা, আমি আবার বুঝে দিচ্ছি। এই আমার কাটটা পড়ে গেল। এই পাশে আমরা পপুলেশন এবং ফুডকে নিলাম, এই পাশে ইয়ারকা নিলাম, এবং এই 1 এ 2 এ 3 এ 4 এ 5 এ 6 এ 7 এ 8 আমি আঁকলাম।
সবগুলো মানগুলো বসালাম। মান বসানোর পর একবার প্রথমে পি কে ধরে রেখাটা তুলবা, পরবর্তীতে আবার ওয়াই কে ধরে রেখাগুলো তুলবা। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। আমি কি এই পুরো জিনিসটা বুঝাতে পারছি কিনা বলো। আশা করি একদম সুন্দর মতো ক্লিয়ার হয়েছে। আমি খুব ধীরে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। সো আশা করি তোমরা খুব ধীরে বুঝতে পারছো। এরপর আমাদের তাহলে আমরা চিত্রের সাহায্য বুঝে গেছি, আমরা চিত্রের সাহায্য বুঝে গেলাম। এবার আমাদের আছে বার বা দণ্ডের মাধ্যমে। ছোটবেলায় গ্রাফ দেখছো না, এভাবে 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 একটা গ্রাফ, কতগুলো গ্রাফ ছিল না ছোটবেলায়, দেখছো না? ও ক্লাস 5 7 6 7 8 থাকতে করছো না? পরিসংখ্যান করছো না? পরিসংখ্যান, এই পরিসংখ্যানের মতো। আসো আমরা দেখি। এখন আমরা আমাদের সেম এটা থাকুক, এটা আমাদের থাকুক, এটা আমাদের কাজে দিবে, এটা আমাদেরকে অনেক বেশি কাজে দিবে, এটা আমাদেরকে কি দিবে? কাজে দিবে। সো এরপর আমরা এখন করব কি, বার বা দণ্ডের মাধ্যমে আমরা আঁকবো, বার বা দণ্ডের মাধ্যমে আমরা আঁকবো। বার বা দণ্ডের মাধ্যমে, তাহলে বার বা দণ্ডের মাধ্যমে আমি এগুলো আমার সুবিধার্থে আমি রাখি দিচ্ছি চিত্রটা, আমি যাতে একটু চুরি করে লিখতেছি আর কি, যাতে আমার জন্য সহজ হয়। চুরি করতেছি, কেউ তো দেখতেছে না, তাই না? সো দেখো, বার বা দণ্ডের মাধ্যমে যেহেতু আমরা বুঝাবো, বার বা দণ্ডের মাধ্যমে যেহেতু আমরা বলবো, আসো আমরা সেম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিব। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিলাম। তোমাকে এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবা এভাবে, আরেকটা জিনিস মাথায় রাখবা এভাবে, ঠিক আছে? একটা এভাবে আর একটা এভাবে মাথায় রাখবা। এটাকে ধরবা হচ্ছে তুমি খাদ্য, এন্ড এই যেটা সাদা সেটাকে ধরবা তুমি কি? জনসংখ্যা। ঠিক আছে? কি আমি ইনফরমেশন তোমাদেরকে কি বুঝাতে পারতেছি? না বুঝতে পারলে আমাকে বলো, বুঝতে না পারলে পিঁপড়া দিয়ে গায়ের চামড়া তুলে খাওয়াবো একদম। দেখো কি বলতেছি, যেটা খালিঘর সেটাকে কি ধরলাম? জনসংখ্যা ধরলাম, এবং যেটা বড়ার টাইপসের আঁকা বাঁকা ক্রসিং এর মতো সেটাকে আমরা খাদ্য ধরবো, সেটাকে আমরা কি ধরলাম? খাদ্য ধরলাম। তাহলে এটা হচ্ছে যেটা জনসংখ্যা সেটা হচ্ছে পপুলেশন, যেটা খাদ্য সেটা হচ্ছে ফুড। আসো আমরা আঁকি। তাহলে দেখো, আমরা এই পাশে কি নিব? বছরগুলো নিব, এই পাশে বছরগুলো নিব। 25 50 75 100 বছরগুলো ধরলাম। এরপর দেখো, এরপর কি বললাম, এদিকে আমরা এক থেকে একদম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এন্ড কত 7 8 পর্যন্ত নিব আমরা। 7 8 এতটুকু নিলাম, ঠিক আছে? এটা আমরা আরেকটু বড় করে নিব, এটা আমরা একটু বড় করে নিব। তাহলে আমরা আমাদের আগে কি আছে? জনসংখ্যা। তাহলে জনসংখ্যাকে আমরা কি ধরলাম? খালিঘর। মানে এইভাবে যতগুলো খালিঘর হবে, এভাবে যতগুলো হবে সবগুলা পপুলেশন। আর যেটা বরাট হবে, যেটা এভাবে বরাট হবে সেটা হচ্ছে কি? ফুট। তা আসো আমরা আগে কার কাজ করব? জনসংখ্যার কাজ করব। যখন 25 তখন কত? 2। যখন 25 তখন কত? 2। তাহলে আমি এগুলো ব্লু দিয়ে দিই, দাঁড়াও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন পপুলেশন, দেখো পপুলেশন 1টা লিখতে হবে না, দেখো 2টা দেখো। যখন 25 তখন কত? 2। আগে জনসংখ্যাটা। আমি কি এটা বরাট করব? আমি কি এটা বরাট করব? না। কেন করব না? কারণ আমি জানি পপুলেশন হচ্ছে খালিঘর। এরপর আসুন, যখন 4 তখন 50, তাহলে 4 যখন তখন কত? 50। যখন 6 তখন 75, যখন 8 তখন কত? 100।
দেখো, তাহলে আমরা কারিগরের কালি শেষ, এটা আমরা ফিল আপ করে ফেলছি। এখন আমাদের বাকি আছে কি ফুট। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। এখন বাকি আছে কি ফুটটা বাকি আছে। তাহলে ফুটটা কিভাবে আঁকবো? ফুট যখন 2 তখন 25, তাইলে এটা আর এটা সমান সমান। এই যে এটা আর এটা কি সমান সমান। আর এবার দেখো যখন 3 তখন 50, তাহলে এটা কত? 30 সাথে 50, এই যে 30 সাথে এই যে 50, 30 সাথে 50। কালীগড়টা পপুলেশন, বড়টা হচ্ছে এটা। এরপর দেখো যখন 4 তখন 75, তাহলে 4 এর সাথে কত? 75, এই যে দেখো, এই যে 4 এর সাথে 75। এরপর দেখো যখন 5 তখন 100, তাহলে এই যে 5। দেখো তো বার বা দণ্ডের মাধ্যমে, বার এটাকে হয় বার বলে না হয় দণ্ডের মাধ্যমে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যেটা রেট অর্থাৎ এভাবে 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 আঁকা আঁকা আছে সেটা হচ্ছে ফুট, সেটা হচ্ছে ফুট। আর যেটা খালিগড়, যেটা এভাবে আছে, যেটা এভাবে আছে সেটা হচ্ছে পপুলেশন। দেখো এই চিত্রের মাধ্যমে তুমি সূচি থেকে চিত্রও আঁকতে পারবা, বারও আঁকতে পারবা, বা বার অথবা দণ্ডটাও আঁকতে পারবা। ঠিক আছে? সো আমরা ম্যালথেসীয় যে জনসংখ্যা তথ্য ছিল, এই ম্যালথেসীয় জনসংখ্যার ইজ অ্যান এভরি ইনফরমেশন ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। কেন আমরা প্রত্যেকটা ইনফরমেশন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি নাই? বলো, বুঝতে পারছি? আসো তারপর আসো। তাহলে আমরা ম্যালথেসীয়টা শেষ করলাম, এবার আমরা যাব কাম্য জনসংখ্যা তথ্য। আমরা ম্যালথেসীয়টা জেনেছি, এর শুরুতে বললাম ম্যালথেসীয় জনসংখ্যা অনেক বেশি ইনফরমেশন। আমরা এখন চলে আসলাম কোথায়? কাম্য জনসংখ্যা তথ্যে। চলে আসো কাম্য জনসংখ্যা তথ্য। আমরা আশা করি এগুলাতে জীবনে নেক্সট টাইম কখনো ভুল করব না, নেক্সট টাইম আর কখনো ভুল করব না। ঠিক আছে? ইকোনমিক্স মজা লাগতেছে না এখন? বলো, তুমি কি ইকোনমিক্স বুঝতেছো না? ইনশাল্লাহ তুমি বুঝতে পারতেছো। চলো আমরা কাম্য জনসংখ্যা তথ্যের মধ্যে চলে যাব। ভাইয়া আমরা একটু এখন কাম্য জনসংখ্যা তথ্য নিয়ে কিছু ম্যাথ করব। এন্ড এরপর ভাইয়া আমরা যে আলোচনাগুলো আছে সেগুলো হচ্ছে বাংলা আলোচনা, সেগুলো আমরা দায়িত্বগুলো তোমাদের উপর দিয়ে দিব। কারণ আমাদের যতটুকু বোঝানোর দায়িত্ব অতটুকু আমরা বুঝাই দিব। বাংলা পড়াগুলো তোমাকে টেক্সট বই থেকে পড়ে নিতে হবে। বলবো সেগুলো বলবো, আস্তে আস্তে বলবো। দেখো কাম্য জনসংখ্যা তথ্য, একটি দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে সর্বোচ্চ মাথাপিছু আয়, সর্বোচ্চ মাথাপিছু আয় তারপর অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয় তাকে কি বলা হয়? কাম্য জনসংখ্যা তথ্য বলে। বললাম কি একটি দেশের জনসংখ্যা, একটি দেশের জনসংখ্যা যে পরিমাণ সর্বোচ্চ হলে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয়। কি বললাম? মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয় তাকে আমরা কি বলবো? কাম্য জনসংখ্যা বলবো। কাম্য জনসংখ্যার ধারণাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে? শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সারবি তার দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে প্রকাশ করেন। বললাম কি একটি দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয় তাকে কি বলা হয়? কাম্য জনসংখ্যা তথ্য বলা হয়। তাহলে কাম্য জনসংখ্যাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সারবি দ্য পপুলেশন থিওরি, দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন, দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে কি করেন? প্রকাশ করেন। তিনি বলতেছেন কাম্য জনসংখ্যার কোনো সূত্র নেই। তিনি কি বলেন? কাম্য জনসংখ্যার কোনো সূত্র নেই, তবে জনসংখ্যার পরিমাণ স্তর রয়েছে। জনসংখ্যা পরিমাণের কোন স্তর রয়েছে কিনা তা নির্ণয়ের একটা সূত্র রয়েছে, সেটা প্রদান করেন কে? ডাল্টন। সেটা প্রদান করেন কে ভাইয়া? ডাল্টন। জনসংখ্যা কাম্য করার কোনো সূত্র নেই, কিন্তু পরিমাণ জনসংখ্যার পরিমাণ স্তর রয়েছে কিনা সেটার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে m ইকুয়াল a মাইনাস 0 ডিভাইডেড বাই o। তাহলে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে m মানে হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, আর a মাইনাস হচ্ছে প্রকৃত জনসংখ্যা এবং o হচ্ছে কাম্য জনসংখ্যা। ঠিক আছে? o হচ্ছে কাম্য জনসংখ্যা।
সো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে একটা ম্যাথ দিবে, ম্যাথটা তোমরা যে কোনো ভাবে সূত্রটা বসে ম্যাথটা করে নিতে পারবা। সো এখানে আমি তিনটা জিনিস লিখে দিই, একটু লিখো আমার সাথে সাথে। পজিটিভ একটা লিখো, পজিটিভ একটা লিখো, নেগেটিভ একটা লিখো, জিরো। অর্থাৎ এম এর মানটা যদি পজিটিভ হয়, এম এর মান যদি পজিটিভ মান আসে, তাহলে সেটা কি অধিক জনসংখ্যা। এই আনসার ইকুয়ালে যে মানটা আসবে সেটা যদি পজিটিভ হয় অধিক জনসংখ্যা, সেটা যদি নেগেটিভ হয় কম জনসংখ্যা, এবং সেটা যদি জিরো হয়, সেটাকে আমরা কি বলবো, কাম্য জনসংখ্যা বলবো। তো এতটুকু কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো। এতটুক তোমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেইটুক কি তোমরা বুঝতে পারছো কিনা বলো ভাইয়া। আসো এরপর আসো, এই কাম্য জনসংখ্যার চিত্রটা আমরা একটু দেখব। কাম্য জনসংখ্যার চিত্রটা আমরা একটু দেখব। আমরা কাম্য জনসংখ্যার চিত্রটা দেখব। এখন কাম্য জনসংখ্যার চিত্র, জনসংখ্যার চিত্র, এই কাম্য জনসংখ্যার চিত্রটা হচ্ছে এমন। এই কাম্য জনসংখ্যার চিত্রটা আমার সাথে সাথে একটু দেখো। আমার সাথে সাথে একটু লিখে ফেলো। আমার সাথে সাথে একটু লিখে ফেলো। মূল বিন্দু 0, P1, P2, P3। এটা হচ্ছে কাম্য জনসংখ্যা চিত্র, এটা তুমি মাথায় রাখবা। প্রথম একটা কম জনসংখ্যা, এটা হচ্ছে কম জনসংখ্যা, এটা হচ্ছে বেশি জনসংখ্যা। বেশি জনসংখ্যা, তাহলে একটা কম জনসংখ্যা আর একটা বেশি জনসংখ্যা, সেটা বুঝতে পারছো। এখন এই প্রশ্ন থেকে তোমাকে কিভাবে ম্যাথ দিতে পারে, আসো আমরা একটা নমুনা প্রশ্ন দেখি। আমরা কি দেখব, নমুনা প্রশ্ন দেখব। মানে এই প্রশ্নটা দেখি কিভাবে ম্যাথ আসতে পারে। ধরলাম আমি এখানে একটা চিত্র রাখতেছি ছোট করে, দেখো। আমি একটা চিত্র রাখলাম, এটা দিলাম P1, P2, P3 দিলাম। সো দেখো আমি এখানে দিলাম 1500, আমার সাথে সাথে একটু স্পষ্টটা দেখো আগে। এখানে দিলাম 1500, এখানে দিলাম 1000, ঠিক আছে। সো এটাকে দিলাম সি বিন্দু, এটাকে দিলাম বি বিন্দু, এটাকে দিলাম ডি বিন্দু। ওকে, আমি এই মানগুলোকে দিলাম 3, 4, 5, এটাকে দিলাম মূল বিন্দু। এদিকে আমি কি ধরছি, জনসংখ্যা, আর ধরলাম মাথা পিছু আয়। সো তোমরা বুঝতে পারতেছো, এটা এদিকে আর এটা এদিকে। সো আসো, আমাদেরকে প্রথমে এখান থেকে বলছে বি সি বি ডি বিন্দুর কি বের করতে, অসামঞ্জস্য জনসংখ্যা নির্ণয়ে ডাল্টনের সূত্র প্রয়োগ করো। বলছে কি, প্রশ্নটা দিবে এরকম, সি বি ডি বিন্দুতে ডাল্টনের সূত্র প্রয়োগ করে, ডাল্টনের সূত্র প্রয়োগ করে কি বের করতে বলবে, সি বি ডি বিন্দুতে ডাল্টনের সূত্র প্রয়োগ করে অসামঞ্জস্য জনসংখ্যা বের করো। অসামঞ্জস্য জনসংখ্যা
বের করো। এতটুকু আমাদেরকে দিবে, বলবে কি সিবিডি বিন্দুতে ডাল্টনের সূত্র প্রয়োগ করে অসামঞ্জস্য জনসংখ্যা বের করবে। ভাই আমি বলে রাখতেছি এখান থেকে একটা প্রশ্ন আসবে, and 3 স্টার, and 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার, 10 স্টার, 8 স্টার, 9 স্টার, 10 স্টার, যা দে বড়া যা দে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, মুখস্থ করে ফেল, প্রয়োজনে মুখস্থ করে ফেলবি তুই, না পারলে প্রয়োজনে মুখস্থ করে ফেলতে হবে, তারপরে আমাকে আনসার করে আসতে হবে এখান থেকে, ওকে? তারপরে আমাকে এখান থেকে আনসার করে আসতে হবে। দেখো তাই ভাই বলতেছি কি, এই প্রশ্ন থেকে সিবি ও ডি বিন্দুতে ডাল্টনের সূত্র প্রয়োগ করে অসামঞ্জস্য জনসংখ্যা বের করতে বলছে। এখন আমরা ডাল্টনের সূত্রটা কি জানি ভাইয়া? ডাল্টনের সূত্রটা আমরা জানি, ডাল্টনের সূত্র আমরা এই পাশে লিখে রাখি, m ইকুয়াল a মাইনাস 0 ডিভাইড বাই 0। তাহলে প্রথমত আমরা বের করব সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য। তাহলে আমরা জানি কি সি বিন্দুর জন্য আমরা জানি কি m ইকুয়াল a মাইনাস 0 ডিভাইড বাই 0। তাহলে আসো আমরা মানগুলো ব্যবহার করি। তা a এর মান, a মানে আমরা কি ধরলাম? a ধরলাম আমরা অসামঞ্জস্যের পরিমাণ। তা আমরা কি ধরলাম? অসামঞ্জস্যের পরিমাণ। তাহলে অসামঞ্জস্যের পরিমাণ কত ছিল? ওয়েট, অসামঞ্জস্যের পরিমাণ কত ছিল দেখো তো এখানে 3। তাহলে a এর মান 3, 3 মাইনাস কত? 3 মাইনাস কত ভাইয়া? এরপর ও কি বললাম? প্রকৃত জনসংখ্যা। আমি আবার বলি তোমাকে, একটু করে আবার বলি, একটা মিনিট। এখানে এ হচ্ছে প্রকৃত জনসংখ্যা, এ কি? প্রকৃত জনসংখ্যা লিখে রাখো, আগে পাশে ম্যাথগুলো করার আগে লিখে রাখো। ও হচ্ছে কি? কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। তো এতটুকু লিখি, কাম্য জনসংখ্যা। তাহলে দেখো প্রকৃত জনসংখ্যা কত? এ ইকুয়াল প্রকৃত জনসংখ্যা হচ্ছে 3, কাম্য কত? আমি সর্বোচ্চ কতটুকু চাই? 4। তাহলে কাম্য কত? 4। এবার ডিভাইড বাই কত? ডিভাইড বাই এই ও। আবার প্রকৃত জনসংখ্যা কত? কাম্য জনসংখ্যা কত? 4। তাহলে ও এর মান, এই যে এটা হচ্ছে যেটা সর্বোচ্চ, সেটা হচ্ছে তোমার প্রকৃত, এটা হচ্ছে তোমার প্রকৃত মান। যখন সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুতে যেটা থাকবে সেটা প্রকৃত, আর যেটা তুমি ও ও ও এর মান বসাবা সেটা হচ্ছে তোমার যেটা কাম্য। অর্থাৎ তোমার বর্তমানে সি বিন্দুতে আছে 3, তোমার দরকার 4, তুমি 3 থেকে 4 এ যাবা, তার মানে তোমার প্রকৃত কত? 3, এবং কাম্যটা কত? 4। তাহলে আমরা বসাইলাম। তাহলে এখানে কত আসে? এখানে ক্যালকুলেটর করলে তুমি পাবা 0.25, ক্যালকুলেশন করলে করবে কত? 0.25। তা আমি বললাম কি, m এর মান যদি কম হয়, m এর মান যদি মাইনাস কি হয়, নেগেটিভ হয়, বা ও 0 আসে বা 0 আসে, কি আসে? m যদি 0 আসে, 0 আসে কি? কাম্য, কাম্য জনসংখ্যা নির্দেশ করে, কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। তা দেখো তো এটা 0 আসছে না ভাইয়া? 0.25 আসছে না, তার মানে কি? এটা কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। ঠিক আছে, কি? কাম্য জনসংখ্যা। এরপর দেখো, এবার আসো সি বিন্দুর ক্ষেত্রে শেষ। এবার আমরা কিসের ক্ষেত্রে বের করব? এবার আমরা বের করব বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য। এখন বি বিন্দুর ক্ষেত্রে দেখো, বি বিন্দুর ক্ষেত্রে m ইকুয়াল সেম সূত্র, m ইকুয়াল a মাইনাস 0 ডিভাইডেড বাই 0। তাহলে a কত? এখানে বি বিন্দুতে a কত? 4। 4 এর পরে কোন সংখ্যা আছে? 4 এর পরে d তে কোন মান আছে? 4 এর পরে d তে কোন মান আছে? বি বিন্দুর ক্ষেত্রে সব সময় কাম্য জনসংখ্যা আমার কোনটা থাকবে? সর্বোচ্চটা। এই a এর থেকে d একটু কম না, নিচে না, সুতরাং এটা হবে না, বি বিন্দুর জন্য এটা হবে না। যেটা সর্বোচ্চ, ও মানে সর্বোচ্চ, ও মানে কি? কাম্য জনসংখ্যা বলতে সর্বোচ্চটাকে বোঝায়, হাইটাকে বোঝায়। হাই কত এখানে? বি বিন্দু না, তাহলে 4, 4 মাইনাস 4 ডিভাইড বাই 4। দেখো তো সব মিলে কত আসে? সব মিলে তোমার আসবে 0। তার মানে কি? আবার কি? আবার কাম্য জনসংখ্যা, এটা হচ্ছে কম জনসংখ্যা, এটা কি? কম জনসংখ্যা, এটা কি? কম জনসংখ্যা। যেহেতু 0, সেটা কি? কম জনসংখ্যা। 0.25 থাকলে সেটা কম, মানে নিম্ন। ডাইরেক্ট 0 হলে তখন কি হবে? যে কাম্য জনসংখ্যা হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে কাম্য। যেহেতু সরাসরি 0, তাহলে সেটা কি? একটা হচ্ছে কাম্য, একটা হচ্ছে কম। এবার আসো ডি বিন্দুর জন্য, এখন আমরা বের করবো কি? ডি বিন্দু। m ইকুয়াল ডি তে, ডি বিন্দুর জন্য, ডি বিন্দুতে সর্বোচ্চ মান কত? ওর প্রকৃত মান কত? 5। এখন ওর সর্বোচ্চ মান কত?
ওর ডি বিন্দুর জন্য ওর কাম্য মান কত সেম এই 4টাই সবচেয়ে উপরে না 4টাই সবচেয়ে উপরে না 4টা সবচেয়ে উপরে না সবসময় এটাই হবে -4 ও বিন্দুর ক্ষেত্রে হাইটা ধরবা বিন্দু হাইটা ধরবা তাহলে হাই কত বি বিন্দু তাহলে 4 তাহলে আবার বসাও 4 তাহলে কত হবে 5 - 4 তাহলে এটা আসবে হচ্ছে তোমার এটাও আসবে কি 0.25 0.25 দাঁড়াও আমি একটু ক্যালকুলেটরটা চেক করে দেখি এখানে একটা মাইনাস আসবে ভাইয়া মাইনাস আসলে আমরা কি বলছি মাইনাস আসলে কি বলছি ঋণাত্মক আসলে নিম্ন জনসংখ্যা জিরো আসলে কাম্য আর যদি পজিটিভ আসে তখন কি সর্বোচ্চ দেখি তোরা এদিকে দেখতে পাচ্ছিস কিনা বলে আগে সুর নিচের মানগুলা হ্যাঁ দেখতে পাচ্ছিস তো একটু প্রেসার হয়ে যাচ্ছে না অনেকগুলো পড়া সো দেখ আবার বলি যখন এটার মান আসছে হচ্ছে -0.25 আমি লিখে দিই -0.25 যখন মাইনাস তখন কি কম যখন শুধু জিরো তখন কাম্য এটাতে শুধুমাত্র 0.25 আসছে সর্বোচ্চ আর সবসময় মাথায় রাখবি হাই বিন্দু হচ্ছে মাঝখানেরটা উপরে যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে হাই বিন্দু সো আমাদের মোটামুটি পড়া শেষ আমি যা ক্লাসে পড়াবো তা শেষ এখন বাকি হচ্ছে তোর পড়াশোনা তুই যা বাসায় গিয়ে পড়বি ঠিক আছে দেখ আমি তোকে পড়াই এগুলো লিখতে এগুলো তুলে ফেল একটু তুলে ফেল কষ্ট করে আর 2 মিনিট আর 2টা মিনিট আমি জাস্ট তুই কি পড়বি বাসায় বসে বসে এই অধ্যায়ের সেটা একটু আমি লিখে দিচ্ছি আমার যা পড়ানো দরকার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব আমি তোকে ডিটেলস পড়াইছি এখন তুই যা যা পড়বি বাসায় গিয়ে যা বাসায় পড়বি আমি একটু বলতেছি তুই বাসায় গিয়ে যা পড়বি দেখ প্রথমত তোকে পড়তে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম আমি বলি এগুলো একটু লিখে রাখ জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম এরপর দেখ এরপর তোর পড়তে হবে আমি বইগুলো দেখে আর কি লাগবে মানব সম্পদ উন্নয়ন তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে পড়তে হবে আবার জনসংখ্যা নিয়ন্ত্রণটাও পড়তে হবে এখানে পাশাপাশি কি পড়বি জনসংখ্যা নিয়ন্ত্রণ হ্যাঁ এরপর দেখ এরপর পড়বি মানব সম্পদ শেষ এরপর পড়বি আত্মকর্মসংস্থান এই তিনটা জিনিস নিজেরা পড়ে নিবি টেক্সট বই থেকে অথবা যাদের ইজি ইকোনমিক্স বইটা আছে ম্যাক্সিমামের ক্ষেত্রে যারা আমার সাথে আলোচনা করেছো বইটা কিনছো তাদের নোট করতে কষ্ট হচ্ছে না তারা বইটা দেখে পড়লে হয়ে যাচ্ছে এটা আমার বই না আনোয়ার স্যারের লেখা বই তো ওটা পড়লে তোমার ইকোনমিক্স এর নোটগুলো করতে হয় না আর কি তো এটা পড়ে নিবা টেক্সট বই থেকে এটা পড়ে নিবা এগুলো সহজ বিষয় জনসংখ্যা নিয়ন্ত্রণ কিভাবে করবা নিয়ন্ত্রণ কত সালে শুরু হয়েছে কি করলে নিয়ন্ত্রণ হবে মানব সম্পদের উন্নয়ন কিভাবে করবা কখন থেকে মানব সম্পদের উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছে আত্মকর্মসংস্থান কি আত্মকর্মসংস্থান কিভাবে হবে এগুলো একটু নিজে নিজে অনেক লম্বা একটা ক্লাস ছিল সো আশা করি তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করছো এবং বুঝতে পারছো অনেক ধন্যবাদ ক্লাসটা এতক্ষণ ধরে করার জন্য সো সবার জন্য শুভকামনা আল্লাহ পাক তোমাদেরকে বরকত দান করুক এই যে এতক্ষণ কষ্ট করে ক্লাস করতেছো 2 ঘন্টা ধরে ক্লাস করতেছো এটা তোমার এই কষ্ট এটা তোমার কষ্টের সুফল এনে দিবে বুঝতে পারছো তোমার সফলতা তোমাকে কাছে নিয়ে আসবে এই কষ্টটা একদিন তুমি সফল হবা ইনশাআল্লাহ আজকে অপমানিত হচ্ছ আজকে ব্যর্থ হচ্ছ আজকে কষ্ট ভোগ করতেছো তোমার সফলতা খুব শীঘ্রই তুমিই পারবে কারণ তুমি কষ্ট করে এতক্ষণ ক্লাসগুলো করেছো বুঝে করার চেষ্টা করেছো তুমি আবার পড়াশোনা করতেছো তুমি বসে এই টাইমে অন্যজন যখন মোবাইল টিপতেছে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে অন্যজন যেখানে খেলাধুলা করতেছে ঘোরাফেরা করতেছে তখন তুমি ক্লাস করতেছো সো এই জিনিসটা তোমাকে আগে রাখবো অন্যদের থেকে আল্লাহর কসম এই জিনিসটা তোমাকে অন্যদের থেকে আগে রাখবে আমি বলতেছি এই জিনিসটা তোমাকে অন্যদের থেকে আগে রাখবে এন্ড ইনশাআল্লাহ তুমিই পারবা তোমার দ্বারাই সম্ভব তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানো তোমার দ্বারাই সম্ভব সো বেস্ট অফ লাক আর কথা বাড়াবো না ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু আমি এটা একটু মুছে দিই সো নেক্সট ক্লাসে সবাই তাই কেউ কেমন নেক্সট ক্লাসে সবাই তাই ক্যামেরাটা অফ করে দাও